এক্সারসাইজ 14 প্রবলেম নাম্বার 2, ঠিক আছে? এটা দেখি কি বলেছে। লেট ক্যাপিটাল H be a subgroup let capital H be a subgroup of a group G, ঠিক আছে? Of a group G such that the product of any two left cosets ঠিক আছে, the product of any two left cosets of H is a left coset of H is a left coset of H. Full stop দিয়ে prove that H is normal in G. Prove that এই H সাবগ্রুপটা এটা হচ্ছে is normal in G, ঠিক আছে? এই কোশ্চেনটা আমি আলোচনায় এর আগে করে দেইনি, তাহলে এবার এই কোশ্চেনটা আলোচনা করব। তো কোশ্চেনটা খুব ভালো করে দেখো ঠান্ডা মাথায়। কোশ্চেনটা একটা হিন্টও বই দিয়ে দিয়েছে তোমাদের বইতে, কিন্তু আমি জানি না কজন পেরেছো কি পারোনি, সেই জন্য আমি কোশ্চেনটা গোটাটাই ওভারঅল করিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে কোশ্চেনটা আরেকটু পড়ে নি। কি বলেছে? এইচটা হচ্ছে একটা সাবগ্রুপ, এটা দিয়ে দেওয়া আছে। জি একটা গ্রুপ দিয়ে দেওয়া আছে। আর কি বলেছে? দ্য প্রোডাক্ট অফ এনি টু লেফট কোসেটস, দুটো যে কোনো লেফট কোসেটস নাও এইচ এর, তাদের প্রোডাক্টটা বলছে আবার একটা লেফট কোসেট হবে, তাহলে এইচটা হচ্ছে একটা নরমাল সাবগ্রুপ। আমরা দুটো লেফট কোসেট ধরে নিই, লেট এ এইচ অ্যান্ড বি এইচ, ঠিক আছে? বি টু লেফট কোসেটস ধরলাম, দুটো লেফট এ এইচ আর বি এইচ অফ এইচ ইন জি, ঠিক আছে? আচ্ছা, ওয়্যার যেখানে এ আর বি কোথায় থাকবে? লেফট কোসেট যদি এ এইচ আর বি এইচ আমরা তৈরি করি, তাহলে এ আর বি সেটাকে আমাদের গ্রুপে থাকতে হবে, জি গ্রুপে। ক্লিয়ার? আচ্ছা, এইবার বলে দিয়েছে এ এইচ আর বি এইচ এই যে দুটো লেফট কোসেট, তাদের প্রোডাক্টটা হচ্ছে আবার একটা লেফট কোসেট। তাহলে সিন্স the product of any two left cosets of H, any two left cosets of H is also a left coset, is also a left coset, ঠিক আছে? যেহেতু দুটো লেফট কোসেটের প্রোডাক্ট আবার একটা লেফট কোসেট অফ H, তাহলে আমরা কি এটা বলতে পারি, দেন AH আর BH তাদের যদি প্রোডাক্ট করি, এটা কিন্তু কম্পোজিশনটা গুণ, ঠিক আছে? তাদের যদি আমি গুণ করি, তাহলে AH আর BH তাদের যদি আমি গুণ করি, তাহলে বলছে গুণফলটা আরেকটা লেফট কোসেট হবে, ধরলাম CH, ফর সাম C বিলং করবে গ্রুপে, ঠিক আছে? ফর সাম C বিলংস টু গ্রুপ। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম যে AH আর BH এই দুটো লেফট কোসেটের প্রোডাক্ট আমরা ধরে নিলাম আরেকটা লেফট কোসেট, সেটা হচ্ছে CH। আচ্ছা, এবার খুব সিম্পল জিনিস, AH ইন্টু BH ইকুয়াল টু CH, তাহলে অর AH থেকে একটা এলিমেন্ট নিচ্ছি AH1, আমরা জানি লেফট কোসেটের এলিমেন্ট কিরকম হয়। আচ্ছা, BH থেকে একটা এলিমেন্ট নিচ্ছি ইন্টু BH2, আর CH থেকে একটা এলিমেন্ট নিচ্ছি ইন্টু CH3, তাহলে AH1 ইন্টু BH2 ইজ ইকুয়াল টু CH3 হতে হবে ফর সাম H1 H2 H3 ক্যাপিটাল H এ থাকবে। অর সেখান থেকে
এটাকে যে এই এটাকে যদি আমি এই দিকে নিয়ে চলে আসি তাহলে কত হবে? তাহলে এ কে এই দিকে নিয়ে চলে আসতে হবে H1 BH2 ইজ ইকুয়াল টু দাঁড়াবে হচ্ছে বাঁ দিকে A ইনভার্স দিয়ে কম্পোজ করব A ইনভার্স CH3, দেখো দাঁড়াবে কিনা। অর এই H2 টাকে আবার ডান দিকে নিয়ে যাব, তাহলে H1B ইজ ইকুয়াল টু দাঁড়াবে A ইনভার্স CH3 ইনটু B ইনভার্স, কারণ সরি বি ইনভার্স না, কত দাঁড়াবে H2 ইনভার্স, কারণ H2 টাকে আমি ওইদিকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, এই যে H2 সেটাকে ওইদিকে নিয়ে চলে গেলাম, তাহলে এইদিকে পড়ে থাকলে হচ্ছে H1B, আর কেউ থাকবে না। আর বাকি A ইনভার্স ছিল, C ছিল, H3 ছিল। ঠিক আছে, দেখো A ইনভার্স C H3 ছিল, আর H2 টাকে আমরা এইদিকে নিয়ে চলে আসলাম H2 ইনভার্স, তাহলে H1B। আচ্ছা, এবার H1B কার এলিমেন্ট গো? H1B বলতে পারি HB এর এলিমেন্ট, রাইট কোসেট। HB রাইট কোসেটের এলিমেন্ট, কারণ H1 টা হচ্ছে H এর এলিমেন্ট, ক্যাপিটাল H, তাহলে H1B HB এর এলিমেন্ট। আচ্ছা, H1B তাহলে HB তে থাকে, এবং এখন কি ইমপ্লাই করছে যে H1B টা কত হচ্ছে? H1B টা হচ্ছে A ইনভার্স C, ভালো করে দেখো, A ইনভার্স C, আর H3 আর H2 ইনভার্স এটাকে ধরছি H4, যেখানে H4 টা কত বলছে, যেখানে H4 হচ্ছে H3 আর H2 এর ইনভার্স। যেহেতু H টা একটা সাবগ্রুপ, তাহলে H3 ইনটু H2 এর ইনভার্সটা ক্যাপিটাল H এ থাকবে। তার ফলে H1B এই এলিমেন্টটা কত দাঁড়াচ্ছে? এই এলিমেন্টটা দাঁড়াচ্ছে A ইনভার্স C ইনটু সাম H এর এলিমেন্ট। তাহলে কি বলতে পারি H1B টা A ইনভার্স C H এ থাকবে? দেখো বুঝতে পারছো কিনা, আমি কি বোঝাতে পারছি বিষয়টা? A ইনভার্স C ইনটু H4 টা কার এলিমেন্ট? ক্যাপিটাল H এর এলিমেন্ট, তাহলে A ইনভার্স C H এ থাকবে। তার মানে H1B যেটা HB তে ছিল, সেই H1B টা কোথায় ইমপ্লাই করছে? বলছে H1B টা কোথায় বিলং করছে? A ইনভার্স CH এ। তাহলে কি বলতে পারি, বলো কে বলতে পারে? H1B এটা HB তে ছিল, সেই H1B টা আবার A ইনভার্স CH এর সাবসেট। তাহলে কোন একটা এলিমেন্ট HB তে আছে, সেটা আবার A ইনভার্স CH এও আছে, তাহলে কি বলতে পারি কে কার সাবসেট হবে? অতএব HB is a subset of A inverse CH। এবার আমরা কি জানি? আমরা জানি দুটো কোসেট হয় তারা ডিসটিংক্ট বা তারা ডিসজয়েন্ট, হয় তারা ইকুয়াল বা তারা পুরোপুরি ডিসজয়েন্ট। তাহলে HB আর A ইনভার্স C যদি একটা আরেকটার সাবসেট হয়, একটা যদি আরেকটা সাবসেট হয়, তাহলে কি বলতে পারি তারা ডিসজয়েন্ট হবে? তারা ডিসজয়েন্ট হবে না, কারণ একটা আরেকটা সাবসেট, তার মানে তাদের মধ্যে কমন এলিমেন্ট থাকবে। H1B HB তেও আছে, আবার H1B, তাহলে তারা কি হবে? তারা হবে ইকুয়াল। তাহলে HB আর A ইনভার্স CH এরা সেম হয়ে যাবে। ক্লিয়ার? এটাকে আমি বক্স করছি এবং নাম্বারিং করছি 1। কি কিছু বলছো? আমি শুনতে পাচ্ছি না, আওয়াজ কিন্তু খুব আস্তে আসছে। হচ্ছে ক্লিয়ার? এইবার HB ইকুয়াল টু A ইনভার্স CH, ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর। এবার আমরা কি দেখাবো? আমরা দেখাবো বিটা, দেখো আমরা একটা আরবিটারি এলিমেন্ট ধরে নিয়েছি, এই যে বি একটা আরবিটারি এলিমেন্ট। আমরা এবার দেখাবো HB আর BH সমান। তাহলে ঠান্ডা মাথায় দেখো কি করে দেখাবো। B বলতে পারি B ইজ ইকুয়াল টু আইডেন্টিটি ইনটু B। আইডেন্টিটি মানে গ্রুপের আইডেন্টিটি, সেটা H এরও আইডেন্টিটি হবে। তার মানে ইটা কার এলিমেন্ট? ইটা হচ্ছে H এর এলিমেন্ট, তাহলে H এর এলিমেন্ট ইনটু B, তার মানে এটা HB তে থাকবে, তাহলে B HB তে থাকে। আচ্ছা, HB আবার কার সাথে সমান? এখনই 1 নম্বর থেকে পেয়েছি, HB হচ্ছে A ইনভার্স CH এর সঙ্গে সমান। ক্লিয়ার? HB তাহলে কার সাথে সমান বলো? A ইনভার্স CH এর সাথে সমান। তাহলে HB যদি A ইনভার্স C এর সাথে সমান হয়, তাহলে B কোথায় বিলং করবে? তাহলে B কোথায় বিলং করেছিল? এই যে B, যেটাকে আমরা E ইনটু B লিখতে পারি, সেটা HB তে ছিল, সেই HB আবার A ইনভার্স CH এর সঙ্গে সমান। তার মানে আমরা বলতে পারি B বিলং করবে A ইনভার্স CH এ।
আর বি যদি এ ইনভার্স সি এইচ এ বিলং করে তাহলে বি ইকুয়াল টু হবে এ ইনভার্স সি ইন্টু সাম H5 for some H5 belongs to H। ঠিক আছে, আচ্ছা এইবার বি ইজ ইকুয়াল টু কত হলো এ ইনভার্স সি H5, তাহলে নাও বিএইচ কত হবে? আচ্ছা বি মানে কত এ ইনভার্স সি H5 ইন্টু এইচ। আচ্ছা H5 হতে এইচ এর এলিমেন্ট, তাহলে এটা ইকুয়াল টু একবারে লিখে দিতে পারি এ ইনভার্স সি এইচ। দেখো আর এ ইনভার্স সি এইচ মানে একটু আগে পেয়ে গেছি আমরা 1 নম্বর থেকে, এই যে এ ইনভার্স সি এইচ মানে এইচ বি। তাহলে ওভারঅল আমরা কি পেলাম? অতএব আমরা পেলাম বিএইচ আর এইচ বি সেম। কার জন্য? ফর এনি এলিমেন্ট বি যদি গ্রুপ থেকে নাও। তার মানে যে কোনো এলিমেন্ট বি এর জন্য লেফট কোসেট আর রাইট কোসেট গুলো সবসময় কি হচ্ছে? সেম। তাহলে বলতে পারি এইচ ইজ নর্মাল ইন জি। দেখো বোঝাতে পারলাম কিনা? ক্লিয়ার? তাহলে আমি আরেকবার ধীরে ধীরে জিনিসটা বোঝাচ্ছি, ঠিক আছে? অঙ্কটা কিন্তু একটু কমপ্লিকেটেড আছে, তাহলে আরেকবার বলে দিই আমি। যে কোনো কোশ্চিনটা কি ছিল পরে টুকে নিও, এখন টুকতে হবে না, ঠিক আছে? পরে টুকে নিও, বা আমি খাতাতে আমার টোকা আছে আমি তোমাদের দিয়ে দিবো, তাহলেও হবে, এখন দরকার নেই, নট নেসেসারি। এখন খালি বুঝে নাও, আমি যেটা বলছি সেটা বুঝে নাও, পরে আরেকবার ভিডিও দেখে টুকে নিও। এ এইচ আর বি এইচ দুটো লেফট কোসেট ধরে নিলাম। আচ্ছা তাহলে এ আর বি কিন্তু আরবিটারি, এ ও আরবিটারি বি ও আরবিটারি, তাহলে এ এইচ আর বি এইচ যেহেতু দুটো লেফট কোসেট ধরে নিলাম, তাহলে আমরা কি বলতে পারি? যে কোনো দুটো লেফট কোসেটের যেহেতু প্রোডাক্ট আরেকটা লেফট কোসেট, তাহলে আমরা এ এইচ আর বি এইচ এর যদি প্রোডাক্ট করি তাহলে সেটা আরেকটা লেফট কোসেট হবে সি এইচ, যেখানে সি জিতে থাকবে আর এ বি তো জিতে আছে, ঠিক আছে? আচ্ছা এ এইচ আর বি এইচ এর গুণফল যেহেতু সি এইচ, তাহলে বলতে পারি এ এইচ ওয়ান এইচ এর একটা এলিমেন্ট, তার সাথে বি এইচ এর একটা এলিমেন্ট বি এইচ টু ইজ ইকুয়াল টু সি এইচ থ্রি। এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি সব এইচ এর এলিমেন্ট। এখান থেকে দেখো আমরা কায়দা করে সুন্দরভাবে এইচ ওয়ান বিটা বের করেছি। এইচ ওয়ান বিটা মানে কি? এইচ ওয়ান বি মানে এখান থেকে এটাকে এইদিকে নিয়ে চলে এসেছি, তাহলে এ ইনভার্স হয়ে গেছে, আর এইদিকে এইচ টুটাকে এইদিকে নিয়ে চলে এসেছি, তাহলে দেখো এখানে এক্সাক্ট সব করে নিয়েছি। এবং করার ফলে এইচ ওয়ান বিটা দাঁড়িয়েছে এ ইনভার্স সি ইন্টু সাম এইচ এর এলিমেন্ট, দ্যাট ইজ এইচ ফোর। এইচ ফোরটা কত আমরা বলে দিয়েছি। তার মানে এইচ ওয়ান বিটা হচ্ছে এ ইনভার্স সি এইচ এ থাকবে, কারণ এটা হচ্ছে এইচ এর এলিমেন্ট। ক্লিয়ার? তাহলে এইচ ওয়ান বি এ ইনভার্স সি এইচ এ থাকবে। আবার এইচ ওয়ান বি এইচ বি তেও থাকে, তাহলে এইচ ওয়ান বি এইচ বি তে থাকে, তাহলে এইচ ওয়ান বি এইচ বি এর এলিমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ এইচ ইনভার্স সি এ ইনভার্স সি এইচ এর এলিমেন্ট। তাহলে দুটো লেফট কোসেটের যদি কমন এলিমেন্ট থাকে তাহলে দুটো লেফট কোসেট ইকুয়াল। দুটো লেফট কোসেট কি হবে? সবসময় ইকুয়াল। তাহলে এইচ বি আর এ ইনভার্স সি এইচ এই দুটো লেফট কোসেট ইকুয়াল। এবার আমাকে দেখাতে হবে বিএইচ ইকুয়াল টু এইটা, তাহলে বিএইচ ইকুয়াল টু যদি এটা হয় এ ইনভার্স সি এইচ, তাহলে আবার এটা ইকুয়াল টু এইচ বি, তাহলে বিএইচ আর এইচ বিটা সেম হবে। কি করে দেখাবো? বি থেকে স্টার্ট করলাম। বি ইকুয়াল টু আইডেন্টিটি ইন্টু বি, আইডেন্টিটি মানে এইচ এর এলিমেন্ট, তাহলে এটা অবশ্যই এইচ ইন্টু বি এর এলিমেন্ট, এই এইচ এর এলিমেন্ট ইন্টু বি, তার মানে এইচ বি এর এলিমেন্ট। আবার এইচ বি মানে আমরা জানি এই যে এ ইনভার্স সি এইচ, তাহলে এ ইনভার্স সি এইচ হয়ে গেল এক থেকে। তাহলে বি কোথায় বিলং করছে? এ ইনভার্স সি এইচ এ। তাহলে বি যদি এ ইনভার্স সি এইচ এ বিলং করে তাহলে খুব সিম্পল, যে বিটা তাহলে কত হবে? বিটা তাহলে হবে হচ্ছে এ ইনভার্স সি আর এইচ এর কোন একটা এলিমেন্ট হবে, ঠিক আছে? বুঝতে পারলাম? আচ্ছা তাহলে এ ইনভার্স সি এইচ এর কোন একটা এলিমেন্ট হওয়া মানে এখান থেকে দেখো বি ইকুয়াল টু এ ইনভার্স সি ইনটু এইচ ফাইভ ধরে নিলাম, যেখানে এইচ ফাইভটা হচ্ছে এইচ এ থাকে। এবার বি এইচটা তাহলে এ ইনভার্স সি এইচ ফাইভ ইনটু আবার একটা এইচ এর এলিমেন্ট হবে, তার মানে এ ইনভার্স সি এইচ এ থাকবে। আবার এ ইনভার্স সি এইচ মানে এইচ বি, তাহলে এইচ বি আর বি এইচ সেম। তাহলে এইচ বি আর বি এইচ যদি সেম হয়ে যায় তাহলে বলতে পারি এইচটা হচ্ছে একটা নরমাল সাম। ক্লিয়ার? দেখো বুঝতে পারলাম কিনা? নেক্সট, এটা গেল হচ্ছে একটা প্রবলেম। নেক্সট এক্সারসাইজ নাম্বার 3, 3 নম্বর প্রবলেম। এই প্রবলেমটা না একটু কঠিন, ঠিক আছে? একটু হার্ড প্রবলেম। তোমাদের খুব একটা পরীক্ষায় আসার সম্ভাবনা নেই, কিন্তু একটু কঠিন প্রবলেম করতে হবে আমাদের, না করলে হবে না, ঠিক আছে? পরবর্তীকালে আমরা যখন ভালো যদি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার ভালো অঙ্ক করতে চাই তাহলে কিন্তু সোজা কঠিন ওগুলো বাজ বিচার করলে হবে না, আমরা যে কোনো অঙ্কই করব, ঠিক আছে? কি আছে অঙ্কটা? এক্সারসাইজ 3। অঙ্কটা খুব ভালো করে পড়তে হবে, খুব সুন্দর একটা অঙ্ক। এ আর বি দুটো রিয়াল নাম্বার আর এ আছে, অ্যান্ড এ ম্যাপিং, ঠিক আছে? একটা ম্যাপিং
ম্যাপিংটা খুব ভালো করে লক্ষ্য করো, টি নিয়েছে টি, কিন্তু সাফিক্সে দিয়েছে এবি। আমরা নর্মালি ম্যাপিং কে এফ দিয়ে প্রকাশ করি, তো এখানে এফ এর বদলে নিয়েছে টি এবি। হঠাৎ করে কেন এত জটিল করতে গেল? টি এবি কেন নিল? এফ বা জি নিলে কি হতো? তার একটা কারণ আছে। বলছে টি এবি হচ্ছে এমন একটা ম্যাপিং যেটা অবশ্যই আর থেকে আর রিয়েল নাম্বারকে রিয়েল নাম্বারে নিয়ে যায়, এবং অ্যান্ড ডিফাইন্ড বাই ইজ ডিফাইন্ড বাই, এবং বলছে এটা কিভাবে ডিফাইন করেছে, টিএবি অফ এক্স। ঠিক আছে, এক্স হচ্ছে রিয়েল নাম্বার, তাহলে টিএবি হচ্ছে ম্যাপিং, এফ এর বদলে টিএবি হবে এফ অফ এক্স। তাহলে এফ অফ এক্স মানে হচ্ছে এ এক্স প্লাস বি, যেখানে এক্সটা হচ্ছে আর এর এলিমেন্ট, রিয়েল নাম্বার। সিম্পল বিষয়। তাহলে ম্যাপিংটা কি ধরনের ম্যাপিং? এক্স কে কোথায় নিয়ে যাচ্ছে? এ এক্স প্লাস বি তে, যেখানে এ আর বি রিয়েল নাম্বার, এক্স ও রিয়েল নাম্বার। তাহলে এটা বলতে পারি যে এক্স এর ইমেজ কত হবে? এক্স এর ইমেজ কত হবে? এই ম্যাপিং দ্বারা এক্স এর ইমেজ কত? এক্স প্লাস বি প্লাস বি। তাহলে যদি আমি জিজ্ঞেস করি জিরোর ইমেজ কত? জিরো একটা রিয়েল নাম্বার, তার ইমেজ টি। আমি কাউকে বললাম টি, আমার কথাটা আগে শোনো, টি 120 কত হবে? টি 1, আমি কিন্তু এবি নেইনি। আচ্ছা, টি 12, টি এবি মানে এ এক্স প্লাস বি, তাহলে টি 12 কি হবে? 1 ইন্টু এক্স, এক্স মানে 0 প্লাস বি 2। 1 into 0 plus 2. ঠিক বলছো সবাই? আমি যদি কাউকে জিজ্ঞেস করি টি 10 অফ 2 কত হবে? 2। বোঝা যাচ্ছে বিষয়টা? বোঝা যাচ্ছে? তাহলে 10 কত হবে? তাহলে 1 ইন্টু 2, এই যে 1 মানে এ, এ ইন্টু এক্স প্লাস বি মানে 0, 2। তাহলে টি 102 মানে 2। ক্লিয়ার? আচ্ছা, যাই হোক, তাহলে টি 103 কত হবে? বলো। 1 into 3 plus 0. তার মানে 3। তাহলে এটা কি 3 আইডেন্টিটি? হবে অ্যান্সার। তাহলে বলতে পারি টি 10 টা একটা আইডেন্টিটি ম্যাপিং, বলতে পারি না? পারি না? টি 10 এক্স কত হয় দেখো তো? আইডেন্টিটি কাকে বলে? কোন একটা ম্যাপিং, ঠিক আছে, যে কোনো এলিমেন্টকে সেই এলিমেন্টেই ম্যাপ করে, এক্স কে এক্স এই ম্যাপ করবে। তাহলে টি 10 এক্স কত হবে? এ মানে 1, x হবে। মানে টি 10 একটা আইডেন্টিটি। বুঝতে পারছি? তাহলে আমার প্রশ্নটা হচ্ছে যে টি অফ এবি, এটা থেকে ঘাবড়ানোর কিছু নেই। টি অফ এবি থেকে ঘাবড়ানোর কিছু নেই। এবি রিয়েল নাম্বার, যা ইচ্ছা আমরা বসাতে পারি, আমরা যেটা খুশি বসাতে পারি এবির জায়গায়, 0 1 2 3 4। তাহলে প্রচুর ম্যাপিং আছে। তো এই ম্যাপিং গুলো কিরকম? বলছে এক্স এর ইমেজ হচ্ছে এক্স প্লাস বি। এক্স প্লাস বি মানে হচ্ছে 1 ডিগ্রি টার্ম, 1 ডিগ্রি পলিনোমিয়াল, এটাকে বলে লিনিয়ার। দেখো স্ট্রেট লাইনের মতো, এটাকে যদি ওয়াই বলি তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস বি। স্ট্রেট লাইন মানে লিনিয়ার লাইন একটা। তো ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে? খুব সিম্পল জিনিস, যে এটা যেরকম ভাবে আমরা এফ বা জি ম্যাপিং করেছি, সেরকম ভাবে টিও হচ্ছে একটা ম্যাপিং। সাফিক্সে এবি বলে দিয়েছে, কেন বলে দিয়েছে? কারণ এবিটা এখানে ইউজ করছে, ঠিক আছে? এখানে এবির জায়গায় যদি 1 নি, 2 নি, 1 নি, 0 নি, যা ইচ্ছে নি, যে কোনো দুটো নাম্বার নি, তাহলে এটা হবে, ঠিক আছে? যদি আমি বলি যে টি 11 নিব, টি 11 এক্স কত হবে? তাহলে টি 11 এক্স কত হবে? 1 ইন্টু এক্স প্লাস 1, এক্স প্লাস 1। খুব সিম্পল জিনিস। আমি যদি বলি টি 00 এক্স, 0 into x plus 0 1 0, তার মানে 0। তার মানে সবই ম্যাপিং কিনা, ব্যাপারটা আমি বোঝাতে চাইছি যে এগুলো ম্যাপিং কিনা। বুঝতে পারা গেছে? তাহলে এই যে ম্যাপিংটা কিভাবে ডিনোট করেছে সেটা আমি এখানে বলে দিলাম। যাই হোক, তো এটা আমি মিটিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা আশা করি সবাই বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিনটা এখনো গোটাটা কমপ্লিট হয়নি। আপাতত আমি ম্যাপিংটা নিয়ে জাস্ট আলোচনা করলাম। তাহলে টি এবি অফ এক্স, ঠিক আছে? টি এবিটা হচ্ছে একটা ম্যাপিং। এক্স হচ্ছে কি করছে? একটা এলিমেন্ট রিয়েল নাম্বারের, তাকে ম্যাপ করছি এক্স প্লাস বি তে।
নেক্সট কি বলেছে, একটা সেট নিয়ে নিয়েছে জি, ভালো করে বুঝতে হবে, জি হচ্ছে একটা সেট, জিতে কারা আছে বলছি এই ম্যাপিং গুলোই আছে, টিএবি এই ম্যাপিং গুলোই আছে জিতে, কিন্তু যাতে করে এটা যাতে নন জিরো হয়, ব্যাপারটা বোঝো, প্রথম এলিমেন্টটা এ যাতে নন জিরো হয়, তার মানে T01, T01 মানে এ কে কত নিয়েছি, T01 মানে আমরা এ কে কত নিয়েছি, দেখো এ কে আমরা নিয়েছি 0 আর বি কে 1, তাহলে এটা কি জিতে থাকবে, জিতে থাকতে গেলে বি হতে হবে যাতে এটা নন জিরো হয়, মাথায় রাখতে হবে, তাহলে এ জিরো হলে এটা কিন্তু জিতে থাকবে না, তাহলে বোঝা গেছে, তাহলে প্রথম যেটা এ সেটাকে সবসময় নন জিরো হতে হবে, তাহলে এইরকম যত ম্যাপিং পাবো, অসংখ্য ম্যাপিং পাবো, অসংখ্য, আমি জিরো নিব না এখানে, অসুবিধা আছে, আমি জিরো নিব না, আমি এখানে জিরো বাদ দিয়ে 1 নিতে পারি, জিরো বাদ দিয়ে 2 নিতে পারি, জিরো বাদ দিয়ে 3 নিতে পারি, আর তারপরের সংখ্যাটা তুমি জিরো নিতে পারো, তারপরের সংখ্যাটা তুমি যা ইচ্ছে নিতে পারো, এটাকে তুমি জিরো নিতে পারো, এটাকে তুমি 1 নিতে পারো, এটাকে তুমি 2 নিতে পারো, তো এরকম প্রচুর ম্যাপিং আমরা পাবো, কোনো আমাদের ম্যাপিং এর অসুবিধা হবে না, ঠিক আছে, বা কোনো অভাব হবে না, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যাতে ফার্স্ট এই এটা যাতে জিরো না হয়, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে, এটা যাতে জিরো না হয়, তাহলে এরকম যত টাইপের ম্যাপিং আছে, এরকম যত ম্যাপিং আছে সেই ম্যাপিং গুলো নিয়ে যেই সেটটা তৈরি করা হলো তার নাম দেওয়া হলো জি, ক্লিয়ার? এবার বলছে প্রুভ দ্যাট, প্রমাণ করো যে জি ইজ এ গ্রুপ, একেবারে বেসিক অঙ্ক, ঠিক আছে, একবারে ফার্স্ট চ্যাপ্টারের অঙ্ক। আচ্ছা, তাহলে কোশ্চেনটা হচ্ছে গ্রুপ যদি হয় তাহলে একটা কম্পোজিশন দরকার, তাহলে একটা কম্পোজিশন এখানে নিয়ে নিচ্ছে, একটা কম্পোজিশন নিয়ে নিল, কম্পোজিশনটা কি, আচ্ছা গ্রুপটা কাদের গ্রুপ বলছে, গ্রুপের এলিমেন্ট গুলো এক একটা করে ম্যাপিং, তাহলে কম্পোজিশনটাও হচ্ছে ম্যাপিং কম্পোজিশন, ঠিক আছে, ইজ এ বা ইজ দা ম্যাপিং কম্পোজিশন, ম্যাপিং কম্পোজিশন মনে আছে, এফ কম্পোজিশন জি, মনে আছে, এফ কম্পোজিশন জি, দুটো ম্যাপিং এর কম্পোজিশন, বা জি কম্পোজিশন এফ, ঠিক আছে। আচ্ছা, এখানে সমস্ত কম্পোজিশন এক্সিস্ট করবে, কেন বলতো, কারণ রিয়াল নাম্বার থেকে রিয়াল নাম্বার, তো ডোমেন সেট আর কোডোমেন সেট এক, তাহলে যে কোনো কম্পোজিশন, যে কোনো দুটো ম্যাপিং এর কম্পোজিশন এক্সিস্ট করবে, কোনো সমস্যা হবে না, ম্যাপিং গুলো কি টি অফ এবি, তাহলে ফার্স্ট প্রমাণ করতে হবে যে এটা হচ্ছে একটা গ্রুপ, প্রমাণ করি, এটা একটা গ্রুপ, প্রমাণ করি। আচ্ছা, সলিউশন, গ্রুপ প্রমাণ করার জন্য, আচ্ছা এটা বোঝাই যাচ্ছে যে এই জি সেটটা হচ্ছে নন এমটি সেট, এটা পরিষ্কার, এটা নিয়ে আর কোনো ডাউট নেই, ঠিক আছে। তো এইবার জি কে গ্রুপ প্রমাণ করার জন্য আমাদের চারটে প্রপার্টি প্রমাণ করতে হবে। এক নম্বর কি প্রমাণ করতে হবে, ক্লোজার, ক্লোজড। আচ্ছা, তাহলে ক্লোজার প্রমাণ করার জন্য আমাদের কি করতে হবে, দুটো এলিমেন্ট নিতে হবে জি থেকে, তো জি এর এলিমেন্ট গুলো ভালো করে লক্ষ্য করো, জি এর এলিমেন্ট গুলো কি, জি এর এলিমেন্ট মানে হচ্ছে আর কিছুই না, ম্যাপিং টি অফ এবি, টি গুলো হচ্ছে ম্যাপিং, কোথা থেকে ম্যাপিং, আর থেকে আর, কিভাবে ডিফাইন করা আছে, এক্স প্লাস বি, টি এবি অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস বি, খালি একটু মাথায় রেখো এটাকে কিন্তু আমরা জিরো নেব না, এটা মাথায় রেখো, ঠিক আছে। দুটো এলিমেন্ট নি, লেট, একটা নিলাম টি এবি আর আরেকটা নিলাম টিসিডি, দুটোই গ্রুপে আছে জিতে, তাহলে জিতে দুটো ম্যাপিং আছে, টি মিন্স কিন্তু ম্যাপিং আর কিছু না, টিএবি মানে একটা ম্যাপিং, টিসিডি মানে একটা ম্যাপিং, আমরা লিখি না এফ আর জি, তো মনে করো যে টিএবি মানে এফ আর টিসিডি মানে জি, এটা মনে করো, তাহলেই হয়ে যাবে। যদি টিএবি জি গ্রুপ মানে জি সেটটাতে থাকে, এটাকে গ্রুপ প্রমাণ করব, জি সেটটাতে যদি থাকে তাহলে এ কে কি হতে হবে জানো, নন জিরো, এবং সি এটাকেও নন জিরো হতে হবে, কারণ ফার্স্ট এলিমেন্টটা এই যে ফার্স্ট টিএবি যদি গ্রুপে থাকে তাহলে এটাকে নন জিরো হতে হবে, আর টিসিডি যদি গ্রুপে থাকে, গ্রুপে না সরি বারবার করে গ্রুপ বলছি, এটা সেট আপাতত একটা, টিসিডি যদি জিতে থাকে জি সেটে, তাহলে সিটাকে নন জিরো হতে হবে, ক্লিয়ার? এবার ক্লোজার প্রপার্টি মানে কি দেখাতে হবে, কে বলতে পারে বলো,
ক্লোজার প্রপার্টি মানে কি বলতে হবে? TAB কম্পোজিশন TCD রূপে থাকবে। কারেক্ট, তার মানে টিএবি আর টিসিডি এর কম্পোজিশনটা জিতে থাকবে। আচ্ছা, তাহলে এখানে একটা কাজ করি, এটাও নন জিরো, সিটাও নন জিরো, আর তার সাথে আমরা আরো দুটো জিনিস বলতে পারি। TAB of x equal to AX plus B আর TCD of x এটা কত হবে কে বলতে পারে? CX plus D. CX plus D, ভেরি গুড। ঠিক আছে, A B C D এগুলো সব রিয়েল নাম্বার, এগুলো আর বললাম না, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের কাজ হচ্ছে TAB কম্পোজিশন TCD এটা দেখাতে হবে জিতে আছে। তার মানে দুটো ম্যাপিং এর কম্পোজিশনটা দেখাতে হবে জিতে আছে। জিতে থাকা মানে ম্যাপিংটা এই টাইপের হতে হবে, AX plus B মানে A into some element into X plus constant এরকম হতে হবে। তো TAB কম্পোজিশন TCD of X দুটো ম্যাপিং এর কম্পোজিশন, এই যে অনেকটা এরকম করি না, A কম্পোজিশন G of X, ব্যাপারটা ওরকমই কিন্তু, ঠিক আছে, ব্যাপারটা কিন্তু ওরকমই। TAB মানে F ধরো, TCD মানে G ধরো, তাহলে F কম্পোজিশন G of X কত হয়? TAB of TCD of X. কারেক্ট, ভেরি গুড। TAB of TCD of X, ঠিক বলেছো, গুড। F কম্পোজিশন G of X, দ্যাট মিন্স F of GX, এই জিনিসটাতে মাথায় থাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে TAB of TCD of X, আচ্ছা TAB, আচ্ছা TCD of X মানে কত? CX plus D, ঠিক আছে। এবার কে বলতে পারে TAB of CX plus D, তার মানে এইবার এটাকে তোমরা x হিসাবে কনসিডার করো, CX plus D টাকে, তাহলে বলো কি হবে? A of A into CX plus B plus D. ACX A into যেটা এটাকে x ধরো, এটাকে CX plus D টাকে x ধরো, ধরো এটা x, TAB of X, তাহলে কি হয়? AX, A into X এটাকে ধরো, CX plus D টাকে x হিসাবে কনসিডার করো, তাহলে A into X ACX plus AD plus B. plus B, A into CX plus D plus B, তার মানে দাঁড়ালো CX প্লাস কনস্ট্যান্ট কত? AD plus B। তো এইবার খুব ঠান্ডা মাথায় দেখো, এই যে TAB আর TCD এর যে কম্পোজিশন করলাম অফ X দিয়ে, সেই কম্পোজিশন ম্যাপিংটা কি টাইপের দেখতে হলো? দেখতে কি টাইপের হলো বলো? এই টাইপের হলো কি? AX plus B টাইপের, AX plus B. এই টাইপের দেখতে হলো। সাম কনস্ট্যান্ট মানে AC টাকে তাহলে ধরো, AC টাকে একটা কনস্ট্যান্ট, তাহলে AC মানে একটা কনস্ট্যান্ট ইনটু X প্লাস আরেকটা কনস্ট্যান্ট। তাহলে এইবার কোশ্চেনটা হচ্ছে এটা একটা ম্যাপিং হলো এবং এই টাইপের একবারে সেম টাইপের দেখতে হলো AX plus B, কিন্তু কোশ্চেনটা হচ্ছে এটা জিতে কখন থাকবে? এদের কম্পোজিশনটা কখন জিতে থাকবে? AC not equal to এসি যদি নন জিরো হয়, তাহলে TAB TCD এদের কম্পোজিশনটা জিতে থাকবে। কেন থাকবে? কারণ জানো অ্যাজ এসিটা নন জিরো। কেন এসি নন জিরো? কারণ আমাদের আছে এ নন জিরো, সি নন জিরো, এটা দেওয়া আছে, যেহেতু এ আর সি নন জিরো। আমি কি বোঝাতে পারলাম? তাহলে TAB আর TCD তাদের কম্পোজিশনটা কেন জিতে থাকবে? কারণ তাদের কম্পোজিশনটা দেখো একই টাইপেরই ম্যাপিং, সাম কনস্ট্যান্ট টু এক্স প্লাস সাম কনস্ট্যান্ট, এক ডিগ্রি লিনিয়ার টাইপের, এবং এসি ফার্স্ট যেটা এক্স এর সঙ্গে এটা কোফিশিয়েন্ট সেটা কিন্তু নন জিরো। অতএব জি ইজ ক্লোজড উইথ রেসপেক্ট টু কার রেসপেক্টে? এই যে ম্যাপিং কম্পোজিশন। ক্লিয়ার? 2 নম্বর ক্লোজার প্রপার্টি হয়ে গেল। 2 অ্যাসোসিয়েটিভ। আচ্ছা, যে কোনো ম্যাপিং কম্পোজিশন জানো অ্যাসোসিয়েটিভ হয়। অ্যাজ যে কোনো ম্যাপিং কম্পোজিশন, যখন আমি ম্যাপিং কম্পোজিশন পড়িয়েছিলাম তখন এটা পড়িয়েছিলাম, অ্যাজ ম্যাপিং কম্পোজিশন, ঠিক আছে। দুটো ম্যাপিং, তিনটে ম্যাপিং এর কম্পোজিশন বা তিনটে ফাংশনের কম্পোজিশন ইজ অ্যাসোসিয়েটিভ, সব সময় অ্যাসোসিয়েটিভ। দেখে নিবে বইতে, এফ কম্পোজিশন জি কম্পোজিশন এই যেভাবে করেছিলাম ইজ অ্যাসোসিয়েটিভ, তাহলে জি কম্পোজিশন এটাও কি হবে? ইজ অ্যাসোসিয়েটিভ। কারণ জিটা কাদের দিয়ে তৈরি? ম্যাপিং দিয়ে তৈরি। তাহলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কমপ্লিট। এবার আইডেন্টিটি প্রপার্টি 3 নম্বর। আচ্ছা, আইডেন্টিটি করতে গেলে আমরা কি করি?
আইডেন্টিটির জন্য আমরা কি করি, লেট ই হচ্ছে একটা এলিমেন্ট। আচ্ছা এখানে ই ধরবো না, এখানে কি, এখানে এলিমেন্ট গুলো কিন্তু একটা করে ম্যাপিং, এখানে এলিমেন্ট গুলো কিন্তু একটা করে ম্যাপিং। তাহলে এলিমেন্ট গুলো যদি একটা করে কোনটা কেন বললে গো প্রাণবন্ধু, কোনটাতে বললে আমাকে বলো, কোনটা কেন ম্যাপিং কম্পোজিশন কেন অ্যাসোসিয়েটিভ? ম্যাপিং কম্পোজিশন অ্যাসোসিয়েটিভ সেটা করিয়েছি তো আমি। তাহলে জি কম্পোজিশনটা অ্যাসোসিয়েটিভ হবে, কারণ জিটা কি, জিটা তো ম্যাপিং দ্বারাই কিছু, জিটা মানে এই যে জি সেটটা কাদের দিয়ে তৈরি, টিএবি দিয়ে তৈরি, ম্যাপিং দিয়ে তৈরি, যাতে করে একটু পার্টিকুলার কেস যে এই যাতে নন জিরো হয়। তাহলে যদি ম্যাপিং কম্পোজিশন অ্যাসোসিয়েটিভ হয়, এটা দেখবে আমরা ম্যাপিং যখন করেছিলাম ফার্স্ট সেমিস্টারে তখন কিন্তু আমরা করিয়ে দিয়েছিলাম। তাহলে ম্যাপিং যেহেতু অ্যাসোসিয়েটিভ, তাহলে আমরা বলতে পারি যে জিটা হচ্ছে ম্যাপিং এরই সেট, সেটা অ্যাসোসিয়েটিভ হবে। এবার আইডেন্টিটি করতে গেলে কি করতে হয়, একটা এলিমেন্ট দেখাতে হবে যার সাথে গ্রুপে মানে জি এর সমস্ত এলিমেন্ট কম্পোজিশন করলে ওই এলিমেন্টই ফেরত পাওয়া যায়। আচ্ছা দেখো কি করে করছি, লেট টি ই এফ, ঠিক আছে, লেট টি ই এফ বিলং করছে জি তে, বি অ্যান এলিমেন্ট, ঠিক আছে, টি ই এফ হচ্ছে একটা এলিমেন্ট such that টি এ বি তার সাথে যদি টি ই এফ কম্পোজ করি, ডান দিকে হোক বা বাঁ দিকে হোক, সব সময় টি এ বি পাবো, ফর অল টি এ বি বিলংস টু জি। দেখো এটাই তো আইডেন্টিটির কাজ। আইডেন্টিটির কাজ কি, যে কোনো এলিমেন্ট গ্রুপ এই জি সেট থেকে নিলাম টি এ বি, তার সাথে যদি আমি ধরি যে এইটা টি ই এফ, তার সাথে যদি টি ই এফ একটা এলিমেন্ট যদি ধরে নিই, ঠিক আছে। আচ্ছা টি ই এফ টা জি তে বিলং করছে এটা ধরবো না, আপাতত দেখো টি এফ হচ্ছে একটা যে কোনো এলিমেন্ট জি তে ধরাবো না, ঠিক আছে। টি এফ যে কোনো একটা এলিমেন্ট জি তে আছে কিনা দেখবো ওটা। আচ্ছা এখান থেকে যে কোনো একটা রিলেশন নিয়ে নাও, এটা নিয়ে নিচ্ছি, অর যে কোনো একটা টি এ বি কম্পোজিশন টি ই এফ ইকুয়াল টু টি এ বি। আচ্ছা দুটো ম্যাপিং এর যদি দুটো ম্যাপিং যদি ইকুয়াল হয় তাহলে তাদের ইমেজ গুলো সেম হবে। ইমেজ গুলো সেম হওয়া মানে টি এ বি কম্পোজিশন টি ই এফ অফ কোনো এক্স, এক্স দিয়ে দেওয়া মানে টি এ বি কম্পোজিশন টি ই এফ অফ এক্স। আর যেহেতু টি এ বি সমান, তাহলে টি এ বি অফ এক্স সমান হবে। যেহেতু টি এ বি কম্পোজিশন টি ই এফ টি এ বির সাথে সমান, তাহলে এই দুটো ম্যাপিং এদের কম্পোজিশন এটা ইকুয়াল, তাহলে দুটো ম্যাপিং ইকুয়াল হলে তাদের ইমেজ গুলো সেম হয়। এবার টি এ বি কম্পোজিশন টি ই এফ অফ এক্স কত হবে বলো, কত হবে, কে বলতে পারে? অর টি এ বি অফ আগের মতো টি ই এফ অফ এক্স TF of X. is equal to TAB of x, clear? or TAB TEF of x মানে কে বলতে পারে? EX EX plus F EX plus F. plus F. is equal to TAB of x মানে AX plus B। আচ্ছা or TAB of EX plus F তার মানে TAB মানে A into EX plus F EX plus F plus plus B B. is equal to AX plus B। এবার বলো বোথ সাইডে যদি x এর কোএফিসিয়েন্ট গুলো কম্পেয়ার করি তাহলে কি হবে? এখানে x এর কোএফিসিয়েন্ট কত? A equal to A. A equal to A, আর এইদিকে হ্যাঁ A equal to A and কত? দেখো ক্যালকুলেশন করো। A AF plus B. AF plus B equal to B. A plus B A plus B equal to B। A equal to A, sir. A equal to A না? আচ্ছা A equal to A, ঠিক আছে। আচ্ছা A যেহেতু নন জিরো কাটা যায়, A নন জিরো কিনা? কেন A নন জিরো? TAB গ্রুপে আছে, TAB যদি গ্রুপে থাকে তাহলে A কি হবে? নন জিরো হবে। আর A যেহেতু নন জিরো তাহলে এটা 1। এটা কেন 1? অ্যাজ A নন জিরো। কেন A নন জিরো? কারণ TAB জিতে আছে। আর E যদি 1 হয়ে যায় আর A যদি নন জিরো হয়ে যায় তাহলে এখান থেকে আবার BB কেটে গেল, তাহলে AF কত হবে? 0 and
এফ হবে 0, আর এফ যদি 0 হয় তাহলে সেখান থেকে আমরা বলতে পারি এটা যেহেতু নন জিরো এফটা 0, তাহলে ই হয়ে গেল 1 আর এফ হয়ে গেল 0। তার মানে কি দাঁড়ালো তাহলে? তাহলে টি অফ এ বি সরি টি অফ ইএফ অফ এক্স এটা দাঁড়ালো টি অফ 10 অফ এক্স, দ্যাট ইজ এক্স। এর আগে পড়েছিলাম, দেখো এই মিটিয়ে দিয়েছি আমি টি অফ 10 গুলো। টি অফ 10 গুলো কি টাইপের হয়? তাহলে আইডেন্টিটি কত হলো? অতএব টি অফ 10 ইজ দ্য আইডেন্টিটি। ঠিক আছে, এলিমেন্ট অফ কার? জি। কেউ যদি মনে করো যে স্যার একটু ভেরিফাই করে দেখিয়ে দিন, আমি ভেরিফাই করে দেখিয়ে দিতে পারি। কি করে? টি অফ এ বি কম্পোজিশন টি অফ 10 এক্স, দেখো কত হবে। আচ্ছা, টি অফ এ বি মানে টি অফ এ বি কম্পোজিশন মানে টি অফ 10 এক্স, টি অফ এ বি টি অফ 10 এক্স মানে টি অফ 10 এক্স মানে কিন্তু 1 ইনটু এক্স প্লাস 0, দ্যাট মিন্স এক্স, মানে টি অফ এ বি অফ এক্স। টি অফ এ বি অফ এক্স মানে এ এক্স প্লাস বি, তার মানে আবার টি অফ এ বি থাকছে, টি অফ এ বি অফ এক্স। তার মানে আলটিমেটলি টি অফ এ বির সাথে যে কোনো মানে এই যে টি অফ 10 যদি আমি কম্পোজ করি, টি অফ এ বির সাথে যদি টি অফ 10 আমি কম্পোজ করি, তাহলে আলটিমেটলি টি অফ এ বি পাচ্ছি। তাহলে এখান থেকে কি বলতে পারি? টি অফ 10টাই আইডেন্টিটি। তো সিমিলারলি একটা আইডেন্টিটি দেখালাম, তো এখানে মানে রাইট কি দেখালাম? এখানে এখানে কোন দিকে ছিল? ডান দিকে। তাহলে এখানে রাইট দেখালাম, সিমিলারলি লেফটটাও দেখাতে পারবো, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এখান থেকে কি বলতে পারি? ইজ দ্য রাইট আইডেন্টিটি। পরবর্তীকালে লেফট দেখাতে পারি, তাহলে একবারে বলে দিতে পারি T10 ইজ দ্য আইডেন্টিটি। ঠিক আছে, এলিমেন্ট অফ জি। দেখো বুঝতে পারলে কিনা? 3 নম্বর কেস হয়ে গেল। নেক্সট 4 নম্বর 4। ঠিক আছে, আচ্ছা 4 নম্বর হচ্ছে ইনভার্স দেখাতে হবে আমাদের, তাই তো? তাহলে ইনভার্সটা কি করে দেখাবো? লেট ধরে নিচ্ছি টি এ বি হচ্ছে জি সেটে আছে, ঠিক আছে, এন্ড টি এ বি জি সেটে আছে, ঠিক আছে, আর let there exist an element t a dash b dash ধরছি, ঠিক আছে, সিডি না ধরে a dash b dash, কোথায় বলছি না, জিতে আছে কি নেই পরের ব্যাপার, দেখাবো ওটা জিতে আছে কি নেই, such that টি এ বির সাথে যদি টি এ ড্যাশ বি ড্যাশ গুণ করি, কম্পোজ করি রাইটে বা লেফটে, তাহলে আইডেন্টিটি হবে। এখন এই আইডেন্টিটি আমরা পেয়ে গেছি। কি হবে আইডেন্টিটি? T10 T10 এটা হচ্ছে আইডেন্টিটি। ক্লিয়ার? আচ্ছা, অর যে কোনো একটা পার্ট নিয়ে নি, টি এ বি কম্পোজিশন টি অফ এ ড্যাশ বি ড্যাশ ইকুয়াল টু টি অফ 10। আচ্ছা, অর এরা যদি সমান হয় তাহলে তাদের ইমেজ গুলো সেম হবে। ইমেজ গুলো সেম করে দিচ্ছি। ইমেজ মানে টি এ বি কম্পোজিশন টি অফ এ ড্যাশ বি ড্যাশ অফ এক্স ইকুয়াল টু T10 অফ এক্স। ঠিক আছে, আচ্ছা টি এ বি এটা একবারে করে দিচ্ছি, এটা হবে হচ্ছে a ড্যাশ x প্লাস b ড্যাশ, বারবার করে আমি আর এত ভাঙছি না। T10 x মানে x, ঠিক আছে। আচ্ছা TAB অফ এটা মানে হচ্ছে a ইনটু a ড্যাশ x প্লাস b ড্যাশ প্লাস b ইজ ইকুয়াল টু x। আচ্ছা, অর a ড্যাশ x প্লাস কনস্ট্যান্ট কত আছে a b ড্যাশ প্লাস b ইজ ইকুয়াল টু x। এইবার আমরা যদি কম্পেয়ার করি, ঠিক আছে, আমরা যদি বোথ সাইডে কম্পেয়ার করি, তাহলে কম্পেয়ার করলে কত দাঁড়াবে? অর a ড্যাশ ইকুয়াল টু দাঁড়াবে 1 আর ab ড্যাশ প্লাস b ইকুয়াল টু দাঁড়াবে 0। আচ্ছা a ড্যাশ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে a ড্যাশ এর মান কত? 1 বাই a। এবার কোশ্চেনটা হচ্ছে a ড্যাশটা 1 বাই a, যদি a টা 0 হয়ে যায় তাহলে কি হবে? এটা যদি 0 হয়ে যায় তাহলে তো একটা সমস্যা হবে নাকি?
1/0 কিন্তু non-zero বলা আছে। তো নন বলেছে। তাহলে এ কখনোই জিরো হতে পারে না, কেন? কারণ টি এ বি হচ্ছে জি সেটে আছে, আর জি সেটে যদি থাকে তাহলে এটা নন জিরো হয়। ক্লিয়ার? তাহলে এটা এক্সিস্ট করে, তাহলে এ ড্যাশ এটা এক্সিস্ট করে কেন? অ্যাজ, তাহলে এটা যাই হোক আরো বলছি না, ঠিক আছে, এটা খুব সিম্পল জিনিস। তাহলে এ ড্যাশ হচ্ছে 1/a, আর বি ড্যাশ এর মান মাইনাস। তাহলে ব্যাপারটা বোঝো, তাহলে টি অফ এখানেই লিখছি এ ড্যাশ বি ড্যাশ অফ এক্স কত হবে? এ ড্যাশ এক্স প্লাস বি ড্যাশ নরমালি হয়। আচ্ছা, যেহেতু এখানে এটা নন জিরো বলে এ ড্যাশটাও নন জিরো, এটা বলে দিতে পারো। তাহলে এ ড্যাশ এর মান কত? 1/a মাইনাস বি বাই এ। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের ইনভার্স যে ম্যাপিং সেটা, ঠিক আছে। এবার কোশ্চেনটা হচ্ছে টি অফ এ ড্যাশ বি ড্যাশ অবশ্যই জিতে থাকবে, কেন? কারণ 1/a এটা নন জিরো। অতএব টি এ ড্যাশ বি ড্যাশ ইজ দা টি ইনভার্স হবে, আমরা ডান দিকে নিয়েছি, রাইট ইনভার্স অফ টি এ বি। সিমিলারলি আমরা লেফট ইনভার্সও দেখাতে পারবো, আর লেফট ইনভার্স দেখানোর ফলে আমরা বলতে পারো দেয়ারফর, ঠিক আছে, এটা লিখতে হয়, একটু লিখে দেওয়াটা ভালো। সিমিলারলি উই ক্যান শো, আইডেন্টিটির জায়গাতে ওটা লিখে দিতে হতো, ঠিক আছে। সিমিলারলি উই ক্যান শো, বা একবারে ডিরেক্ট বললেও হয়, অসুবিধা নেই। We can show that T A dash B dash is the left inverse of T A B. ঠিক আছে, তাহলে therefore T A dash B dash is the inverse of T A B. অনেকে যাদের বিশ্বাস হচ্ছে না তারা ভেরিফাই করে নিতে পারো। কি করে ভেরিফাই করব? T A B কম্পোজিশন T A dash B dash of X, ঠিক আছে। আচ্ছা, তার মানে হচ্ছে T A B of T A dash B dash of X, T A B T A dash B dash of X মানে আমরা পেয়ে গেছি, এখনই কত পেয়েছি? 1/a into x by x by a minus b by a পেয়ে গেছি। আচ্ছা, এবার কে বলতে পারে TAB অফ এটা কত হবে? TAB অফ যেটা আছে x by a minus b by a কত হবে? a into x by a minus b by a, বুঝতে পারছো না? প্লাস b, এই যে এটাকে x হিসেবে ধরো, এটাকে কনসিডার করো x, বোঝা যাচ্ছে? তাহলে TAB অফ x, x মানে হচ্ছে এইটা, তাহলে a into এত, দেখো তো কত হচ্ছে? a a কেটে যাচ্ছে, কত হচ্ছে? x মাইনাস এখানেও a a কেটে যাচ্ছে, কত হচ্ছে? x হবে শুধু স্যার। x হবে। শুধু x হবে, কারেক্ট, বাকি সব কেটে যাবে। তাহলে শুধু যদি x হয়, ঠিক আছে, তাহলে এটা শুধু x হচ্ছে, তাহলে শুধু x মানে কি? T10 আইডেন্টিটি 10 অফ x। তাহলে হচ্ছে কোন একটা এলিমেন্ট TAB তার সাথে তার ইনভার্স কম্পোজ করলে আইডেন্টিটি, তাহলে আমরা এটাকে ভেরিফাই করে নিলাম যে এটা হচ্ছে তার ইনভার্স হবে, ঠিক আছে। বুঝতে পারলাম এটা ইনভার্স কেন। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে চারটে প্রপার্টি, অতএব বলতে পারি জি হচ্ছে একটা গ্রুপ। দেখো একটু মানে অন্য রকমের, এরকম আমরা করিনি গ্রুপ, কিন্তু আজকে ফার্স্ট এরকম করলাম, তো এটাও করতে হবে আমাকে, কিছুই জানিস না, আমরা কিন্তু গ্রুপের বাইরে আর যেটা ম্যাপিং করেছি ফার্স্ট ইয়ারে সেটা দিয়েই করলাম, কিন্তু খুব ধীরে সুস্থে বুঝে বুঝে আমরা যদি এটা করলাম। এবার এই অঙ্কটার শেষে না আরেকটা পার্ট আছে, কি পার্ট বলে দিচ্ছি। পার্টটা হচ্ছে আরেকটা পার্ট আছে, ঠিক আছে, অঙ্কটা জি তাহলে নিয়ে নিয়েছে, ঠিক আছে। জিটা তাহলে আমি আরেকবার বলে দিই, জিটা কি? জিটা হচ্ছে তাহলে টিএবি, সেই ধরনের ম্যাপ, সেই সমস্ত ম্যাপিং যেখানে এটা নন জিরো, এটা হচ্ছে জি। তাহলে জিটা কিন্তু গ্রুপ, আমরা প্রমাণ করে ফেললাম। তাহলে এটা হচ্ছে একটা গ্রুপ, কার রেসপেক্টে? ম্যাপিং কম্পোজিশনের রেসপেক্টে, এটা গ্রুপ, প্রমাণ করে ফেললাম। আচ্ছা, নেক্সট পার্টে বলেছে এইচ হচ্ছে একটা সাবসেট। এইচ কার সাবসেট? জি এর। তাহলে এইচ এ কারা থাকবে? এইচ এও বলছে টিএবি গুলোই থাকবে,
যাতে করে এটা 1 স্পেসিফাই করে বলে দিয়েছে এটা হচ্ছে 1। তাহলে দেখো এইচ এ কারা থাকবে, তাহলে জি তে কারা ছিল, জি তে হচ্ছে সেই সমস্ত ম্যাপিং গুলো ছিল যাতে করে এটা নন জিরো। আর এইচ এ কারা থাকবে, এইচ এ হচ্ছে সেই টিএবি গুলো থাকবে যেখানে এটা নন জিরোর মধ্যে, এটা নন জিরো মানে কি এটা জিরো বাদ দিয়ে সবকিছু হতে পারতো, কিন্তু এবার এইচ এ বলে দিয়েছে যে এটা কি হবে, পার্টিকুলার 1 হবে। তাহলে প্রমাণ করো, প্রুভ দ্যাট H is a normal subgroup of G. প্রমাণ করো যে H টা গ্রুপের নরমাল সাবগ্রুপ। সলিউশন। আচ্ছা, কি করে তাহলে নরমাল সাবগ্রুপ দেখাতে হয়? নরমাল সাবগ্রুপ দেখানোর জন্য সবার আগে কি দেখাতে হবে বলো? সবার আগে কি দেখাতে হবে? সাবগ্রুপ দেখাতে হবে তো। আচ্ছা, সাবগ্রুপ, তাহলে ফার্স্ট আমরা কি দেখাবো? ফার্স্ট we show that H is a subgroup। ঠিক আছে, সবার আগে আমরা দেখাবো H টা হচ্ছে একটা সাবগ্রুপ। কার সাবগ্রুপ? G এর। আচ্ছা, সাবগ্রুপ দেখানোর জন্য H টাকে নন এমটি দেখাতে হবে, অ্যাজ T10 বিলং করছে H এ। কেন T10 H এ বিলং করবে, কে বলতে পারে? কারণ এটা 1 এখানে। TAB এটা 1, কারেক্ট। তো A যদি 1 হয় তাহলে সেটা H এ থাকবে, একেবারে সঠিক বলেছো। তাহলে H ইজ নন এমটি, তার মানে আইডেন্টিটিটা H আছে। এইভাবেই তো আমরা দেখাই, দেখবে যে আইডেন্টিটিটা দেখাই কিন্তু। তাহলে H টা হচ্ছে নন এমটি। ঠিক আছে, H নন এমটি প্রমাণ করে ফেললাম। এবার কি করতে হবে? দুটো এলিমেন্ট নিয়ে H থেকে, যে কোনো দুটো এলিমেন্ট নিয়ে নিই। TAB আর TCD H এ আছে। ঠিক আছে, TAB H এ আছে, TCD H এ আছে। আচ্ছা, TAB আর TCD যদি H এ থাকে তাহলে আমাদের প্রমাণ করতে হবে তাদের কম্পোজিশনটাও H এ। আরেকটা কি প্রমাণ করতে হবে? তাদের ইনভার্সটাও H এ, মানে TAB এর ইনভার্স। তো আমরা একবারেও করতে পারি, অসুবিধা কিছু নেই, তাহলে আলাদা আলাদা করে করতে পারি, যেটা ইচ্ছে। আচ্ছা, TAB যদি H এ থাকে তাহলে কে বলতে পারে TAB অফ X কত হবে? AX প্লাস B, ওয়্যার যেখানে A টা কত হবে? 1। 1 TCD of X, TCD যেহেতু H এ আছে, এটাও সিমিলার ওয়েতে CD প্লাস X অফ CX প্লাস D হবে, ওয়্যার যেখানে C টা কোথায় থাকবে? C টা কি হবে? C টা হবে 1। এদের কম্পোজিশন, এবার TAB কম্পোজিশন TCD, এদের কম্পোজিশন, তাহলে এদের কম্পোজিশন অফ X দেখি তো কত হচ্ছে। এদের কম্পোজিশন করলে TAB অফ TCD অফ X মানে CX প্লাস D। আচ্ছা, এটা হবে A ইনটু অনেকবার করালাম CX প্লাস D প্লাস B, তাহলে দাঁড়াবে হচ্ছে এখানে, এখানে বলে দিই AC X প্লাস কনস্ট্যান্ট দাঁড়াবে AD প্লাস B। এবার বলো, যেটা দাঁড়ালো ACX প্লাস AD প্লাস B, এবার কেন এদের কম্পোজিশনটা H এ থাকবে? AC equal to 1 হবে তো। যেহেতু AC টা হচ্ছে 1, কেন AC 1? কারণ A1 C1। ঠিক আছে, তাহলে এটা H এ থাকবে। অতএব দুটো ম্যাপিং দিলাম, TAB আর TCD, তাতে কম্পোজিশন H এ। আর আরেকটা হচ্ছে ইনভার্স, ইনভার্স দেখা হতো TAB আর ইনভার্স। ঠিক আছে, এরকম করে দিলাম, চিহ্নটা এরকম ইউজ করছি। এই যে এখানে না টি এ ড্যাশ বি ড্যাশ এর পরবর্তীকালে এরকম চিহ্ন ইউজ করতে পারো, টি এ ড্যাশ বি ড্যাশ এর জায়গায় TAB তার ইনভার্স। ইনভার্সকে আমরা এরকম ভাবে করি না, ঠিক আছে, এটা ইউজ করতে পারো চিহ্নটা। যাই হোক, জাস্ট একটা সিম্বল। তাহলে TAB তার ইনভার্স। ক্লিয়ার? আচ্ছা, TAB তার ইনভার্স আমরা জেনে গেছি, ইনভার্স কত হয়? TAB তার ইনভার্স মানে TAB তার ইনভার্স অফ X কত হবে? আমরা ইনভার্সের ফর্মুলা জেনে গেছি তো, বলো ইনভার্স কত হয়? এই যে ইনভার্স কত হয়? 1 by A into X minus B by A। তাহলে 1 বাই A ইনটু X মানে X বাই A মাইনাস B বাই A। এবার কোশ্চেনটা হচ্ছে এটা কি H এ থাকবে? TAB তার হোল ইনভার্স।
হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কেন এইচে থাকবে? এটা এইচে থাকতে গেলে কি 1/a থাকলে to 1 1, হতে হবে? এ মান এ না, এ না, এখানে 1/a to 1, 1 by a এখানে 1 বাই হ্যাঁ এ, 1 বাই এ 1 বাই এ, 1 বাই 1/a এ কেন equal to 1? 1, যেহেতু এটা 1, a equal to 1. তাহলে 1 বাই 1, তাহলে এটা এইচে থাকবে। ক্লিয়ার? বাস, তাহলে হয়ে গেল। টিএবি যদি এইচে থাকে তাহলে টিএবি তার হোল ইনভার্স মানে টি এ ড্যাশ বি ড্যাশ একই বিষয়, এটাও এইচে থাকবে। অতএব এইচটা কি হয়ে গেল? একটা সাবগ্রুপ। অতএব এইচ ইজ এ সাবগ্রুপ। এবার নরমাল টেস্ট ফর নরমালিটি। বলছি স্যার, বলছি টিএবি হ্যাঁ বলো স্যার, বলো বলো। বলছি টিএবি কম্পোজিশন টিসিডি তার ইনভার্স ডাইরেক্ট দেখালে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাইরেক্ট হবে, ডাইরেক্ট হবে। সাবগ্রুপটা হ্যাঁ একই তো, কেন হবে না? অবশ্যই হবে। এরকম করলেও হবে। আর স্যার শুরুতে যদি T1b T1d ধরি, হ্যাঁ তাও হবে। এখানে 1b 1d ধরতে পারো, তাও হবে। এখানে যদি এটাকে একবার পার্টিকুলার স্পেসিফাই করে 1 ধরে নাও, কেন হবে না? বলে তো দিয়েছে। তার মানে আর এ আর বি বলা দরকার নেই, T1b T1d তাও হবে, একই ব্যাপার। যেটা যার সুবিধা, ঠিক আছে? একরকম ভাবে আমি করেছি। এটা যদি দেখাতে পারো যে টিএবি কম্পোজিশন টিসিডি এর হোল ইনভার্স এটা এইচে আছে, তাও হবে। এটা একবারে, এটা ডিরেক্ট, এটাকে বলে ডিরেক্ট। তো সেটা করলেও কোনো ক্ষতি নেই। ডিরেক্ট করতে পারলে তো খুবই ভালো, যদি ভুল না করো, যদি ঠিক করো। অনেক করে এসছো এখন, আসলে অসুবিধা হবে না। তবুও আমি ভেঙে ভেঙে করে দিলাম। আচ্ছা, নরমাল প্রমাণ করতে গেলে কি করতে হবে? গ্রুপ থেকে একটা এলিমেন্ট ধরে নিলাম জি থেকে, আর সাব গ্রুপ থেকে একটা ধরে নিই। তাহলে জি থেকে ধরলাম টিএবি, আর এইচ সেখান থেকে ধরলাম টিপিকিউ। আচ্ছা বলো এবার, যেহেতু টিপিকিউ এইচে আছে, তাহলে পি এর মান কত হবে? 1 হবে। 1 হবে, ঠিক আছে? আচ্ছা, এইবার আমাদের কাজ হচ্ছে টিএবি কম্পোজিশন এক্স টেস্ট ফর নরমালিটি এক্স জি তে স্মল এইচ এইচ এ, তাহলে বলো কি দেখাতে হয়? এক্স এইচ x inverse এক্স ইনভার্স। আচ্ছা, ইনভার্স যদি কম্পোজিশনে ডট হয় আর যদি কম্পোজিশন হয় তাহলে এখানে কম্পোজিশন বসিয়ে দিতে হয়। তো এখানে কম্পোজিশন আছে মানে কম্পোজিশন, তাহলে জি এর এলিমেন্ট যেটা এক্স আর এটা স্মল এইচ কম্পোজিশন আবার এক্স এর ইনভার্স, এটাকে দেখাতে হবে এইচ এ আছে। এটাকে এইচ এ আছে মানে দেখি তো এটা অফ এক্স কত হয়। আচ্ছা, এটা অফ এক্স, ঠিক আছে? তাহলে এটা হবে টিএবি, ঠিক আছে? কম্পোজিশন টিপিকিউ, দেখো বুঝতে পারছো কিনা? অফ তিনটে আছে, টি অফ এবি তার হোল ইনভার্স অফ এক্স। আচ্ছা, টি এবি তার হোল ইনভার্স অফ এক্স মানে কত গো? x বাই a মাইনাস b x বাই by a a minus b আচ্ছা, by a। তাহলে এটা আবার ভিতরে ঢুকিয়ে দিই, টিপিকিউটা ভিতরে ঢুকিয়ে দিই, আর বাকিটা হয়ে গেল হচ্ছে এক্স বাই এ মাইনাস বি বাই এ। ক্লিয়ার? আচ্ছা, টিএবি টিপিকিউ, আচ্ছা টিপিকিউ অফ কত করলে কত হবে গো? পি ইনটু p into x by a minus b by a plus q। পি ইনটু এক্স বাই এ মাইনাস বি বাই এ প্লাস কিউ। মোটামুটি সবাই বুঝতে পারছো, ভালো লাগছে বেশ ব্যাপারটা। আচ্ছা, আবার এখান থেকে এটাকে একটু সিম্পলিফাই করে দিই। আগে এক্স গুলোকে একসাথে নিই, এক্স গুলোকে একসাথে নেওয়া মানে একটাই এক্স আছে পি এক্স বাই এ, আর এখানে কনস্ট্যান্ট গুলোকে একসাথে নিই। কনস্ট্যান্ট গুলো হচ্ছে কত আছে গো? মাইনাস পিবি বাই এ প্লাস কিউ। তাহলে এটা আবার এক্স, তাহলে টি এ বি আবার এটাকে, এই গোটাটাকে এক্স ধরো, গোটাটাকে এক্স, তাহলে বলো কত হবে? এ ইনটু গোটা এই গোটাটা px পি by এক্স বাই এ a পিবি বাই এ minus মাইনাস b পিবি by বাই a প্লাস plus কিউ q প্লাস বি। plus b। এ কেটে গেল পি এক্স, এই এ কেটে গেল মাইনাস পিবি প্লাস এ কিউ প্লাস বি, তাহলে দাঁড়ালো পি এক্স প্লাস এ কিউ মাইনাস পিবি প্লাস বি। তাহলে এইবার বলো যে এই যে তিনটের কম্পোজিশন, মাইনাস pb আর প্লাস b ওটা তো কেটে যাবে না, p equal to 1। হ্যাঁ সেটা আবার দেখাচ্ছি। এবার পি ইকুয়ালটা যদি 1 হয়ে যায়, কারেক্ট, পি যদি 1 হয়ে যায় তাহলে এটা কেটে যাবে, যেহেতু এস পি ইকুয়াল টু 1, ঠিক আছে?
আচ্ছা, এবার তাহলে দাঁড়ালো কত, px প্লাস aq। এবার দেখো তো আলটিমেটলি px প্লাস aq হচ্ছে, তাহলে আমি কি বলতে পারি tab কম্পোজিশন, tpq কম্পোজিশন, tb তার হোল ইনভার্স, এটা কি এইচ এ থাকবে? কেন থাকবে? হ্যাঁ কারণ থাকবে। পিটা 1। এটাকে 1 হতে হয়। ক্লিয়ার? বাস, তাহলে এটা যদি এইচ এ থাকে অতএব এইচ ইজ নরমাল। তাহলে দেখো 3 নম্বরটা প্রমাণটা অনেক বড়, কিন্তু যা হোক আমি করিয়ে রাখলাম। কোনোবার আমি কোনো বছর এটা করাইনি, এই ফার্স্ট ইয়ারে আমি করালাম। ইচ্ছে হলো আজকে অনেকগুলি ইচ্ছে হলো বলে একটু করিয়ে দিলাম যে দেখি কি হয়। ঠিক আছে, দেখো বুঝতে পারলে কিনা, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো। অঙ্কটা খুব ভালো অঙ্ক, আমি কোনোদিন করাইনি বড় বলে করিয়ে রাখলাম। সিম্পল অঙ্ক, খুব একটা কঠিন না কিন্তু বড়। আচ্ছা 4 করাবো না, কারণ 4 আমি অলরেডি বলে দিয়ে ফেলেছি। জিটা হচ্ছে একটা নরমাল সাবগ্রুপ হয়। এইচটা 5ও আমি এর আগের দিন বলেছি, 6টাও বলে দিয়েছি নাকি এর আগের দিন, 6 7 বলে দিয়েছি এর আগের দিন। হ্যাঁ স্যার। আচ্ছা 8টা করাবো আজকে। 8 কি বলেছিলাম? স্যার হয়ে তাও একটু করিয়ে দিই, আমি মনে হয় লিখিয়ে দিইনি, লিখিয়ে দিই। let G be a group and A হচ্ছে একটা এলিমেন্ট G তে আছে, ঠিক আছে? prove that প্রমাণ করো যে A is a normal subgroup of CA. Prove that A is a normal subgroup of CA. তোমরা সবাই মিউট করে দাও, আওয়াজ হচ্ছে, প্রত্যেকে মিউট করে দাও। যখন আমি বলবো তখনই খালি মিউট অন করবে, তারপরে আবার অফ করে দিবে। CA। আচ্ছা ঠিক আছে, খুব সিম্পল। সবার আগে আমাকে এই জিনিসটা ধরে নিতে হবে যে এইচটা হচ্ছে, আচ্ছা এই চিহ্নটা মানে কি জানো? এই চিহ্নটা মানে সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই এ। সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই এ, বা সাইক্লিক সাবগ্রুপও বলতে পারি, জেনারেটেড বাই এ, যা ইচ্ছা। ঠিক আছে, এটা সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই এ আছে। তো এটা হচ্ছে আমরা এইচ ধরলাম, তার মানে এইচটা পরিষ্কার করে বলতে পারি এ দ্বারা জেনারেট করছে যে সাবগ্রুপ, যেখানে এ টু দি পাওয়ার এন, যেখানে এন বিলং করছে জেড। আরেকটা, আর গ্রুপটা কত বলে দিচ্ছে, গ্রুপটা বলে দিচ্ছে সিএ। সিএ মানে সেন্ট্রালাইজার অফ এ। তো সেন্ট্রালাইজার অফ এ আমি জানি না কজনের মনে আছে, সবার মনে থাকা উচিত। সেন্ট্রালাইজার অফ এ মানে সেই সমস্ত গ্রুপের এলিমেন্ট দিয়ে তৈরি যারা এ এর সাথে কমিউট করে। সেন্ট্রালাইজার এ মানে গ্রুপের সেই সমস্ত এলিমেন্ট দিয়ে তৈরি যারা এ এর সাথে কমিউট করে। ক্লিয়ার? আচ্ছা এবার আমাদের কি দেখাতে হবে? আমাদের দেখাতে হবে এই এইচটা হচ্ছে একটা নরমাল সাবগ্রুপ। তাহলে আমরা কিন্তু এটা জানি, we know that H is a subgroup, এটা আমরা জানি, কারণ একটা সাইক্লিক গ্রুপ, এটা সাবগ্রুপ, এটা আমরা জানি। ঠিক আছে, এটা আর প্রমাণ করছি না। তাহলে the only, ঠিক আছে, তাহলে we need কি প্রমাণ করতে হবে? we only need to prove, সবাই শুনতে পাচ্ছ আমার আওয়াজ? হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছ না? অসুবিধা হচ্ছে? কেটে যাচ্ছে কি কোনো কথা? আচ্ছা, we only need to prove that H is normal। তাহলে শুধুমাত্র আমাদের প্রমাণ করতে হবে H টা নরমাল ইন জি না, জি হচ্ছে এখানে CA। আচ্ছা তাহলে H যদি নরমাল প্রমাণ করতে হয় তাহলে কি করতে হবে? একটা এলিমেন্ট নিচ্ছি CA থেকে, X, আর স্মল h H থেকে। X যদি CA তে থাকে তাহলে X A এর সাথে কমিউট করবে,
আর এইচ যদি স্মল এইচ এ থাকে, স্মল এইচ মানে কত? স্মল এইচ মানে হচ্ছে কি এ দ্বারা যে সাইক্লিক সাবগ্রুপ, তাহলে এইচটা হবে এ টু দি পাওয়ার সাম ইন্টিজার পি, যেহেতু এ দ্বারা জেনারেট করছে, ঠিক আছে, ফর সাম ইন্টিজার পি, বা পি বিলং করছে জেডে। তাহলে এবার কে বলতে পারে আমাকে এক্স এইচ এক্স ইনভার্স কত হবে? এক্স মানে কত? এক্স, এইচ মানে এ টু দি পাওয়ার পি আর এক্স ইনভার্স। আচ্ছা, এটাকে এইভাবে লেখা যায় এক্স এ এক্স ইনভার্স তার হোল টু দি পাওয়ার পি। হ্যাঁ স্যার যাবে। এক্স এ আচ্ছা, এক্স যাবে। ইনভার্স হোল টু দি পাওয়ার পি লেখা যায়। দেখো এটা কিন্তু আমি করিয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ স্যার এবার যাবে। এইবার যেহেতু এক্স এ আর এক্স সেম, কারণ এক্সটা সি এ তে আছে, তাহলে এক্স এর জায়গায় কত বসাবো? এ এক্স, আর এক্স এর জায়গায় এক্স বসালে এটা কেটে গেল আইডেন্টিটি, এ টু দি পাওয়ার পি। এ টু দি পাওয়ার পি কার এলিমেন্ট? এইচ এর এলিমেন্ট, স্মল এইচ এইচ এর এলিমেন্ট, এ দ্বারা জেনারেট করছে, অতএব এইচ এ আছে। অতএব এক্স এইচ এক্স ইনভার্স কোথায় আছে? এইচ এ। তাহলে কি বলতে পারি? প্লাস এইচটা হচ্ছে একটা নরমাল সাবগ্রুপ। ঠিক আছে, তাহলে এবার কি রাখলাম? যে কোনো সাইক্লিক সাবগ্রুপ সি এর একটা নরমাল সাবগ্রুপ, সি এ মানে সেন্ট্রালাইজার অফ এন এলিমেন্ট, তার একটা নরমাল সাবগ্রুপ। ঠিক আছে, ক্লিয়ার? 9 একবারে সেম টাইপের অঙ্ক, এটা কিন্তু আর বলবো না। ঠিক আছে, 9 সিমিলার টু 8, 8 এর সিমিলার। নেক্সট এক্সারসাইজ 10 10। Let G be a group of order 8. Let G be a group of order 8. ঠিক আছে? And X be an element of G of order 4, and X হচ্ছে একটা এলিমেন্ট, be an element of G of order 4, 4 অর্ডারের। ঠিক আছে? Prove that x স্কয়ার জেড জি তে আছে, জেড জি মানে সেন্টার অফ গ্রুপ। ঠিক আছে, সলিউশন। আচ্ছা, অ্যাপ্রোচটা দেখো আগে ভালো করে, কোশ্চেনটা আরেকবার পড়ছি। তাহলে জি হচ্ছে একটা গ্রুপ যার অর্ডার কত? 8, আর এক্স হচ্ছে একটা এলিমেন্ট, ঠিক আছে, যার অর্ডার হচ্ছে 4। তাহলে এক্স স্কয়ার সেন্টার অফ গ্রুপে আছে। সেন্টার অফ গ্রুপে কারা থাকে বলো? সেন্টার অফ গ্রুপে কারা থাকে? যারা গ্রুপের, যারা গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টের সাথে কমিউনিট করে। সব এলিমেন্টের সাথে commute যারা গ্রুপের সবার সাথে কমিউট করে, বাকি সমস্ত এলিমেন্টের সাথে কমিউট করে, তারাই সেন্টার অফ গ্রুপে থাকবে। আচ্ছা, তার আগে কি কি বলে দিয়েছে? আচ্ছা, it is given that order of G গ্রুপে 8 খানা এলিমেন্ট and order of X 4। আচ্ছা, জি গ্রুপের অর্ডার 8, জি গ্রুপের অর্ডার যে 8, সেই 8টাকে এইভাবে লেখা যায় 2 কিউব। এর আগের দিন আমি একটা অঙ্ক করেছিলাম, আগের দিন যখন হোমোমরফিজম শুরু করেছি তার আগে, কোন একটা গ্রুপের অর্ডার পি কিউব, যেখানে পিটা প্রাইম, করিয়েছিলাম। হ্যাঁ স্যার করি। মনে পড়ছে? কোন একটা গ্রুপের অর্ডার যদি পি কিউব হয়, পিটা যদি প্রাইম হয়, বা কোন একটা গ্রুপের অর্ডার যদি পি টু দি পাওয়ার আর হয়, তাহলে তার সেন্টার কি হয় সবসময়? বলো, সেন্টার কি হয়? করায়নি? একটা গ্রুপের অর্ডার যদি পি টু দি পাওয়ার আর হয়, সেন্টার ছিল। এখানে পিটা প্রাইম, তাহলে তার নন ট্রিভিয়াল সেন্টার হয়, সেন্টারটা নন ট্রিভিয়াল। করায়নি? দেখবে পি টু দি পাওয়ার আর, ক্লাস ইকুয়েশন যেদিন করিয়েছিলাম,
ক্লাস ইকুয়েশনের ক্লাসটা ভালো করে ফলো করেছো কিনা আমি জানি না। ক্লাস ইকুয়েশন যেদিন করেছিলাম সেই দিন এইটাও করেছিলাম যে একটা গ্রুপ যার অর্ডার হচ্ছে পি টু দি পাওয়ার আর, সেই পি টু দি পাওয়ার আর এর যদি একটা গ্রুপ হয় যার অর্ডার যদি পি টু দি পাওয়ার আর হয় তাহলে তার সেন্টারটা নন ট্রিভিয়াল হবে, এবং সেটাকে কাজে লাগিয়ে আমরা এরকম একটা অঙ্ক করেছিলাম, এক্সারসাইজের অঙ্ক। জি এর অর্ডার যদি পি কিউব হয় এবং জিটা যদি নন অ্যাবেলিয়ান হয়, এটাও বলা ছিল জি যদি নন অ্যাবেলিয়ান হয় তাহলে বলো তার সেন্টার অফ গ্রুপ কি হবে, জেড জি কত হবে। জি যদি নন অ্যাবেলিয়ান হয় আর জি এর অর্ডার যদি পি কিউব হয় তাহলে কে বলতে পারে জেড সেন্টার অফ গ্রুপ কত অর্ডার হবে? কে বলতে পারে? কেউ পারবে না? পি অর্ডারের। পি অর্ডারে। কেন মনে আছে? কারণ কারণ পি কিউবের ডিভাইজার হচ্ছে 1, পি পি স্কোয়ার পি কিউব, তাহলে অর্ডার অফ জেড এতগুলো পসিবিলিটি, তার মধ্যে 1 কেন হতে পারে না? কারণ সেন্টারটা নন ট্রিভিয়াল হবে, যেহেতু প্রাইমের পাওয়ার আকারে আছে সেন্টারটা নন ট্রিভিয়াল, 1 হতে পারে না। পি স্কোয়ার কেন হতে পারে না? পি স্কোয়ার যদি জেড এর অর্ডার হয়ে যায়, জেড এর অর্ডার যদি পি স্কোয়ার হয়ে যায় তাহলে অর্ডার জি বাই জেড, জি বাই অর্ডার অফ জেড অর্ডার অফ জি বাই অর্ডার অফ জেড পি হয়ে যাবে। পি হলে প্রবলেম কি? পি হয়ে যাবে ওটা। পি হলে প্রাইম, প্রাইম হলে প্রবলেম কি? এটা পি সাইক্লিক গ্রুপ, এটা সাইক্লিক হয়ে যাবে। সাইক্লিক গ্রুপ হয়। কিন্তু বলেছিলাম যে এটা কোনদিন সাইক্লিক হতে পারে না, একমাত্র সাইক্লিক কখনই হতে পারে যদি ট্রিভিয়াল হয়ে যায়, নন ট্রিভিয়াল সাইক্লিক। তাহলে এটা সাইক্লিক হতে পারে না। আচ্ছা, তাহলে পি স্কোয়ার হতে পারে না। আর পি কিউব হয়ে গেলে জেড এর অর্ডার যদি পি কিউব হয়ে যায় তাহলে জি এর অর্ডার অফ পি কিউ সাইক্লিক হয়ে যাবে স্যার, এটাও অ্যাবেলিয়ান, অ্যাবেলিয়ান হয়ে যাবে। জি আর জেডটা সেম মানে অ্যাবেলিয়ান হয়ে যাবে, ঠিক আছে? জি আর জেড সমান মানে অ্যাবেলিয়ান, সাইক্লিক না অ্যাবেলিয়ান। জি আর জেড সেম, কারণ একই অর্ডার, জি এর অর্ডার অফ পি কিউব জেড এর অর্ডার অফ পি কিউব, তাহলে সেটা অ্যাবেলিয়ান হয়ে যাবে। অ্যাবেলিয়ান যেহেতু দেয়নি, নন অ্যাবেলিয়ান, তার মানে একমাত্র অর্ডার অফ জেডটা পি হতে পারে। কিন্তু এখানে এই কোশ্চিনটাতে কিন্তু জিটা অ্যাবেলিয়ান গ্রুপ বা নন অ্যাবেলিয়ান কিছু উল্লেখ করে দেয়নি, তার মানে এই এর ক্ষেত্রে জেডটা কি হতে পারে? এখানে তো পিটাও প্রাইম না, 2 তো সে এত না কিছু প্রাইম। প্রাইম তো। হ্যাঁ 2 প্রাইম না, হ্যাঁ স্যার প্রাইম। বা কি সব বলছো, মাথাটা খারাপ হয়ে গেছে। তাহলে বলো এখানে অর্ডার অফ জেড কত হবে? কি কি হতে পারে? তাহলে এখানে পসিবিলিটি কি কি হয়? পি 2 বা এখানে 8, এটাও কিন্তু হতে পারে। এখানে 2ও হতে পারে 8ও হতে পারে। কেন বলো তো 8 হতে পারে এখানে? এখানে কেন 8 হতে পারে? এখানে বলেনি, এখানে এখানে বলেনি, বলেনি অ্যাবেলিয়ান গ্রুপটা। এখানে নন অ্যাবেলিয়ানটা বলেনি। তাহলে নন অ্যাবেলিয়ান বলেনি মানে অ্যাবেলিয়ান হতে পারে। তাহলে অর্ডার অফ জেড 2 বা 8। ধরো অর্ডার অফ জেড 8, অর্ডার অফ জেড যদি 8 হয় তাহলে জি আর জেড একই, আর জি আর জেড যদি একই হয়, তাই না? অর্ডার অফ জেড যদি 8 হয় তাহলে জি আর জেডটা একই, দেন জি আর জেড, কারণ জি এর অর্ডার 8 জেড এর অর্ডার 8, তাহলে জি আর জেড যদি সেম হয় তাহলে বলতে পারি এক্স স্কোয়ার জিতে থাকবেই, কারণ এক্স জিতে আছে বলে এক্স স্কোয়ার জিতে থাকবে, আর এক্স স্কোয়ার যদি জিতে থাকে তাহলে সেটা জেডেও থাকবে, জেড জিতেও থাকবে, ঠিক আছে? এক্স স্কোয়ার গ্রুপে থাকবে আর গ্রুপটাই তো জেড জির সঙ্গে সমান। আর যদি সেন্টার অফ গ্রুপ 2 হয় তাহলে কি হবে বলো? যদি সেন্টার অফ গ্রুপ 2 হয় তাহলে সেন্টার অফ গ্রুপে কটা এলিমেন্ট? দুটো। কটা এলিমেন্ট সেন্টার অফ গ্রুপে? দুটো এলিমেন্ট। আচ্ছা, সেন্টার অফ গ্রুপের অর্ডার 2, তাহলে কি কি অর্ডারের এলিমেন্ট থাকবে সেন্টার অফ গ্রুপে? 1 আর 2, 1 আর 2। তাহলে জেড এ কে কে থাকবে? জেড এ হচ্ছে আইডেন্টিটি থাকবে আর 2 অর্ডারের এলিমেন্ট। আচ্ছা, এক্স এর অর্ডার হচ্ছে 4, তাহলে এক্স টু দি পাওয়ার 4 কত? আইডেন্টিটি। তাহলে এক্স টু দি পাওয়ার 4 হচ্ছে আইডেন্টিটি। এক্স টু দি পাওয়ার 4 যদি আইডেন্টিটি হয় তাহলে এক্স স্কোয়ার এর স্কোয়ার কত? আইডেন্টিটি। তাহলে বলো অর্ডার অফ এক্স স্কোয়ার কত হবে? 2 2। তাহলে এক্স স্কোয়ার অর্ডার 2, তাহলে এক্স স্কোয়ার কোথায় আছে?
জেড এ আছে বা জেড জি, যা ইচ্ছা। এখানে আমি জেড দিয়ে বলেছি, আচ্ছা জেড এর জায়গায় জেড জি লাগিয়ে দিবি, ঠিক আছে? এই জায়গাগুলো জেড জি, যেহেতু কোশ্চেনে জেড জি আছে, সব জেড জি লাগিয়ে দিবে। এখানে জেড জি, এখানে জেড জি, এগুলো সব লাগিয়ে দিবে, ঠিক আছে? বুঝতে পারলাম? ক্লিয়ার? হ্যাঁ কি না? কারো কোনো কোশ্চিন? তাহলে দেখো অনেকগুলো জিনিস কিন্তু অ্যাপ্লাই করতে হয়, এটা অন্যভাবেও করা যায়। যাই হোক, আমি একটা বিষয় একটা ভাবে আলোচনা করলাম, অন্যভাবে আর এখন আলোচনা করছি না। এটা তোমাদের কাছে মানে বাড়ির কাজ, হোমওয়ার্ক। এই যে অঙ্কটা যেটা করলাম 10, সেটা সলভ করো ইউজিং প্রবলেম নাম্বার 8। এই যে এই প্রবলেমটা, এটাকে ইউজ করে সলভ করতে হবে। দেখি কে পারে। আমি একটু হিন্ট দিয়ে দিতে পারি। এক্স এর অর্ডার 4, তো এক্স এর অর্ডার যদি 4 হয়, এরকম ভাবে একটা সাইক্লিক সাবগ্রুপ তৈরি করবে এক্স দিয়ে, তার অর্ডারও হবে 4। এক্স যদি একটা সাইক্লিক সাবগ্রুপ হয়, তার অর্ডার যদি 4 হয়, ঠিক আছে? তাহলে দেখো জি, আর এটাকে ধরো এইচ, সাইক্লিক সাবগ্রুপটাকে, তাহলে জি ইজ টু এইচ, অর্ডার অফ জি বাই অর্ডার অফ এইচ, 8 বাই 4 2, তাহলে এটা একটা নর্মাল সাবগ্রুপ হবে। এবার এটা যদি একটা নর্মাল সাবগ্রুপ হয়, তাহলে এক্সটা হচ্ছে ইজ নর্মাল সাবগ্রুপ অফ জি। আবার একটু আগে 8 নম্বর অঙ্কতে কি দেখেছি, এক্সটা হচ্ছে সি এরও নর্মাল সাবগ্রুপ। তাহলে দুটো পসিবিলিটি হতে পারে, ঠিক আছে? হয় এইচটা সি এ, নিজেই সি এ, নিজে সাবগ্রুপ, বা জিটা সি এ। এটাকে একটু কাজে লাগিয়ে করবে, আমি একটু বলে দিলাম, এটাকে একটু মাথায় রেখে করতে হবে। দেখি কি করে করতে পারো। তাহলে হোমওয়ার্ক সেম অঙ্ক, কিন্তু ইউজিং প্রবলেম নাম্বার 8, ঠিক আছে? আমি যেটা বললাম সেটা মাথায় রেখো, পরে আরেকবার ভিডিওটা দেখে আমি কি বললাম শুনে নিও, এটাকে কাজে লাগিয়ে দেখি কে করতে পারে, কার মাথাতে আসে। না পারলে তো আমি করিয়ে দিব অন্য মেথডে, ঠিক আছে? করা যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে 11। কি বলেছে 11? তাড়াতাড়ি করে ফেলি। If every cyclic subgroup of a group G be normal, if every cyclic, ঠিক আছে, every cyclic subgroup of a group, if every cyclic subgroup of a group be normal, ঠিক আছে, in G, prove that every subgroup of G is normal। তাহলে every subgroup ও নরমাল হবে। সাইক্লিক সাবগ্রুপ যদি নরমাল হয়, তাহলে every subgroup of G is normal in G, ঠিক আছে? কি বলেছে তাহলে? ধরে নি এইচটা হচ্ছে যে কোনো একটা সাবগ্রুপ, আমাকে দেখাতে হবে টু প্রুভ, কি দেখাতে হবে? এইচটা নরমাল, এইচ ইজ নরমাল, এটা প্রমাণ করতে হবে। যে কোনো একটা সাবগ্রুপ ধরে নিলাম, আমাদের প্রমাণ করতে হবে এইচটা নরমাল। আচ্ছা, টেস্ট ফর নরমালিটি থেকে কি বলতে পারি? কোশ্চেনটা ভালো করে পড়ো। কোশ্চেনটা কি বলেছে? যে কোনো সাইক্লিক সাবগ্রুপ যদি নরমাল হয়, তাহলে দেখাও যে কোনো সাবগ্রুপও নরমাল। তাহলে আমরা একটা যে কোনো সাবগ্রুপ এইচ ধরে নিলাম, যে কোনো একটা সাবগ্রুপ, তাহলে আমাদের হবে এইচটা নরমাল। যে কোনো একটা এলিমেন্ট নিলাম এক্স গ্রুপ থেকে আর এইচ সাবগ্রুপ থেকে, তাহলে আমাদের কি দেখাতে হবে? তাহলে এই অবধি বুঝতে পারছো তো, যে এইচটা হচ্ছে একটা সাবগ্রুপ, ধরে নিচ্ছি আমরা যে কোনো একটা সাবগ্রুপ, প্রমাণ করতে হবে এইচটা নরমাল। আচ্ছা, দেওয়া কি আছে? দেওয়া আছে যে এভরি সাইক্লিক সাবগ্রুপ অফ এ গ্রুপ জি, সেটা নরমাল দেওয়া আছে, কিন্তু যে কোনো সাবগ্রুপ নরমাল সেটা দেওয়া নেই। যে কোনো সাইক্লিক সাবগ্রুপ নরমাল এটা দেওয়া আছে, তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে কোনো সাবগ্রুপ নরমাল। তো আমরা এইচ হচ্ছে যে কোনো একটা সাবগ্রুপ ধরে নিলাম, প্রমাণ করতে হবে এইচটা নরমাল। তো টেস্ট ফর নরমালিটি মানে আমরা সবাই জানি, একটা এলিমেন্ট ধরে নিতে হয় জি থেকে এক্স, এইচ থেকে স্মল এইচ, তাহলে আমাদের দেখাতে হয় কি দেখাতে হয়? এক্স এইচ এক্স ইনভার্সটা হচ্ছে এক্স এইচ এক্স ইনভার্স, এটা কোথায় আছে?
এইচে আছে। আচ্ছা, আমরা একটা কাজ করলাম, আমরা কি করলাম, আমরা কে ধরে নিচ্ছি একটা সাইক্লিক সাবগ্রুপ যেটা এইচ দ্বারা জেনারেট করছে। ভালো করে বোঝো ব্যাপারটা, কেটা কার দ্বারা জেনারেট করছে, এইচ দ্বারা। তাহলে কেটা যদি এইচ দ্বারা জেনারেট করে তার মানে কি এইচ টু দি পাওয়ার এন, যেখানে এন জেডে, এই তো। এবার বলো তো তাহলে এইচ নিজে আবার কে তে থাকবে কিনা? কেন এইচ নিজে কে তে থাকবে? কারণ এইচ মানে এইচ টু দি পাওয়ার 1, তাহলে কে তে থাকবে। কে তে কারা থাকে? কেটা হচ্ছে একটা সাবগ্রুপ যেটা এইচ দ্বারা জেনারেট করে, সাইক্লিক সাবগ্রুপ। ক্লিয়ার? তাহলে এইচটা কে তে থাকবে, দেখো বুঝতে পারছো কিনা। আচ্ছা, কেটা কি ধরনের সাবগ্রুপ বলে দিয়েছে, কেটা সাইক্লিক সাবগ্রুপ। সাইক্লিক সাবগ্রুপ কি হয় বলে দিয়েছে, কে ইজ এ কি সাইক্লিক সাবগ্রুপ গুলো হলে কি হয়, একটা নরমাল সাবগ্রুপ। তাহলে কে যেহেতু একটা নরমাল সাবগ্রুপ, তাহলে বলো এক্স গ্রুপে আছে জি তে, আর স্মল এইচ কে তে আছে, এই যে স্মল এইচ কে তে, কি বলতে পারি, কেটা নরমাল সাবগ্রুপ। এক্স এইচ এক্স ইনভার্স কে তে আছে। এক্স এইচ এক্স ইনভার্স কে তে আছে। কে তে থাকা মানে কে তে কারা থাকে বলো, H এর sum integral কে power. সাম ইন্টিজার। যারা এইচ টু দি পাওয়ার এন আকারে লেখা যায়, তাহলে এইচ টু দি পাওয়ার পি আকারে লেখা যাবে ফর সাম ইন্টিজার পি। তাহলে এক্স এইচ এক্স ইনভার্স এইচ টু দি পাওয়ার পি আকারে লেখা যায়। ক্লিয়ার? আচ্ছা, এইচ টু দি পাওয়ার পি, এবার এইচ কোথায় থাকে বলতো, স্মল এইচ এইচ এ থাকে। তাহলে এইচ যেহেতু একটা সাবগ্রুপ, তাহলে আমাকে বলতে হবে স্মল এইচ যদি এইচ এ থাকে তাহলে এইচ ইনটু এইচ কোথায় থাকবে, ক্লোজার প্রপার্টি, এইচ ইনটু এইচ ইনটু এইচ ইনটু এইচ পি টাইমস কোথায় থাকবে, এইচ এই থাকবে। তাহলে এইচ টু দি পাওয়ার পি কোথায় থাকবে, এইচ এ। এইচ এ। কেন? as H is a subgroup, তাহলে H যদি যেহেতু একটা সাবগ্রুপ, তাহলে H, ঠিক আছে, H যেহেতু একটা সাবগ্রুপ, তাহলে কি বলতে পারি, তাহলে স্মল h যদি H এ থাকে তাহলে ইমপ্লাই করবে এইটা। তাহলে x h x ইনভার্স h এ আছে, বাস কমপ্লিট। H ইজ নরমাল ইন G। ঠিক আছে। আচ্ছা, 12 নম্বর অঙ্কটা বাদ, ওটা Q8 আমি এখনো করাইনি। Q8 যেহেতু আমি এখনো করাইনি সেহেতু ওটা এখনো করাবো না, পরে। আচ্ছা, এরপরে আমি বলছি বাড়িতে 13 করবে নিজেরা। 13 পেরেছো? 13 13 এটা পারা হয়েছে? Sir, করিনি। স্যার করতে বলেননি আপনি। ও করতে বলিনি আমি। 13 করে নিও, 13 করে নিও, 13 করে নিও। কেন, সবই যখন করতে বলছি সবই করতে বলবে। আচ্ছা, 14 করবে। 14 আমি করিয়ে দিয়েছি, 14 স্টার করিয়ে দিয়েছি, অলরেডি করিয়ে দিয়েছি। হিন্ট, কোন একটা সাবগ্রুপের অর্ডার এবং তার কনজুগেটের অর্ডার সেম হয়, এটা হিন্ট, 14 হিন্ট। হিন্টটা লিখে ফেলো, করে নিতে পারবে। 15 আমি বলে দিয়েছি না, 15 15 হ্যাঁ স্যার। ওটা লিখতে পেরেছো? না লিখতে পারলে আমি লিখিয়ে দিব, ঠিক আছে, না হলে আমি দিয়ে দিব, আমি লিখিয়ে দিব। পারছি না। 15। আচ্ছা, 16 কেউ পেরেছো? 16 হ্যাঁ স্যার, বলেননি। 16 স্যার বলেননি। বলিনি? ও তাহলে 16টা একটু ট্রাই করো। 16 বাড়ির কাজ। 15 এর মতোই 16, ঠিক আছে, সিমিলার। 15 আর 16 হচ্ছে সিমিলার, এটা সিমিলার। 16 করতে হবে। 16 তাহলে কি কি দিলাম, 13 14 15 তো আমি লিখিয়ে দিয়েছি, 16 ঠিক আছে। 19 দিয়েছিলাম, 19 পেরেছো? না স্যার, কেন পারোনি? দেননি। ও দেইনি, তাহলে 19 করতে হবে, 19 করতে হবে। দিয়েছিলেন স্যার, কি আগে স্যার দিয়েছিলেন। কি বলছো, এত আস্তে আস্তে কথা আসছে তোমার। দিয়েছিলেন স্যার আগেই। আগে দিয়েছিলাম?
হ্যাঁ করেছো? পারিনি তো। পারোনি? পারিনি স্যার। তাহলে 19 করেই দিচ্ছি। উনিশ। কি বলেছে 19 দেখি। Let H be a normal subgroup of G. ঠিক আছে? And G আর H এর ইন্ডেক্স M. Prove that A to the power M belongs to H. For every A in G. For every A in G. আচ্ছা, সলিউশন দেখো, এইচটা হচ্ছে একটা নর্মাল সাবগ্রুপ এবং জি আর এইচ এর ইন্ডেক্স হচ্ছে এম। তাহলে জি আর এইচ এর ইন্ডেক্স যদি এম হয়, জি আর এইচ এর ইন্ডেক্স যদি এম হয়, ঠিক আছে, তাহলে কি আমরা বলতে পারি দেন H has M distinct cosets? বলতে পারি? যেহেতু এইচটা নর্মাল সাবগ্রুপ, তাহলে লেফট কোসেট আর রাইট কোসেট বললাম না, শুধু কোসেট বলে দিলাম। তাহলে এইচ এর হ্যাজ এম ডিস্টিংক্ট কোসেটস। এম খানা কোসেট থাকবে, কারণ তাদের ইন্ডেক্সটা যেহেতু এইচ, তাহলে এম খানা কোসেট। ঠিক আছে, এটা দেখো থাকবে কিনা। ক্লিয়ার? আচ্ছা, এইবার আমাদের দেখাতে হবে যে এই কোসেট গুলো কি কি। ঠিক আছে, এই কোসেট গুলো আমাদের কি কি হচ্ছে এটা আমাদের দেখাতে হবে। তো ধরো এ হচ্ছে একটা এলিমেন্ট, গ্রুপ থেকে নিলাম, তাহলে এ এইচ একটা কোসেট হবে। ঠিক আছে, আচ্ছা, আমরা দেখাবো, ঠিক আছে, আমরা দেখাবো যে কি দেখাতে হবে আমাদের, বলো। আচ্ছা, এইচ তাহলে একটা কোসেট। তাহলে একটা কাজ করি আমরা, as H is a normal subgroup, ঠিক আছে, যেহেতু এইচটা হচ্ছে নর্মাল সাবগ্রুপ অফ জি, তাহলে জি বাই এইচ কোসেন গ্রুপ এক্সিস্ট করে, এবং কোসেন গ্রুপের অর্ডার কত হবে? বলো কত হবে কোসেন গ্রুপের অর্ডার? M. এম order of G by order of H মানে M. এম, কারেক্ট। আচ্ছা, এইবার এ এইচ একটা কোসেট, তো এইচ যদি একটা কোসেট হয়, তাহলে এইচটা জি বাই এইচ এর এলিমেন্ট। দেখো, বুঝতে পারছি, এইচটা কার এলিমেন্ট? জি বাই এইচ এর। আর এ এইচ যদি জি বাই এইচ এর এলিমেন্ট হয়, তার মানে কোসেন গ্রুপের একটা এলিমেন্ট। আর কোসেন গ্রুপের যেহেতু অর্ডার এম, তাহলে এলিমেন্ট গুলো অর্ডার কি হবে? কে বলতে পারে? এলিমেন্ট গুলো অর্ডার কি হবে? এম এর কোসেন ডিভাইজার গ্রুপের অর্ডার হচ্ছে এম, কোসেন গ্রুপটার অর্ডার এম, এটা গ্রুপের অর্ডার, এটা গ্রুপের অর্ডার, তাই না? আর এইচটা হচ্ছে একটা এলিমেন্ট, তাহলে এলিমেন্টের অর্ডার কি করবে? গ্রুপের অর্ডারকে ডিভাইড করবে, তাই না? আচ্ছা, তাহলে এইচ এর অর্ডারটা কি করবে? এম কে ডিভাইড করবে। এইচ এর অর্ডার যদি এম কে ডিভাইড করে, ঠিক আছে, তাহলে কি আমরা বলতে পারি
AH to the power m is equal to আইডেন্টিটি। ভালো করে বিষয়টা বোঝো, ব্যাপারটা বোঝো। AH এর অর্ডার m কে ডিভাইড করছে, তাহলে H টু দি পাওয়ার m কত হবে? ব্যাপারটা বোঝাতে পারলাম না? ধরো AH এর অর্ডার n, সাপোজ n ধরো n, ঠিক আছে? এবার n m কে ডিভাইড করছে, তাহলে m ইকুয়াল টু কত? n ইনটু সাম ইন্টিজার p, তাহলে H টু দি পাওয়ার m কত হবে? H টু দি পাওয়ার m মানে হচ্ছে n ইনটু ইন্টিজার p, যেহেতু n m কে ডিভাইড করছে, অর্ডারটা m কে ডিভাইড করছে, তাহলে অর্ডারটা যদি n হয়, সাপোজ n হলো, তাহলে n m কে ডিভাইড করছে মানে m ইকুয়াল টু np, তাহলে np হয়ে গেল। এবার h হোল টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার p, h হোল টু দি পাওয়ার n মানে কত? আইডেন্টিটি। কেন আইডেন্টিটি? কারণ h এর অর্ডার n ধরেছে। এবার আইডেন্টিটির পাওয়ার p হলে এটাও কি হবে? আইডেন্টিটি হবে। বুঝতে পারা গেছে? তাহলে h টু দি পাওয়ার m টা কি হবে? আইডেন্টিটি। এবার কে বলতে পারে কোশ্চেন গ্রুপের আইডেন্টিটি কত? কোশ্চেন গ্রুপের আইডেন্টিটি কি হয়? h হয় না? eh বাই h হয় তো। তাহলে কোশ্চেন গ্রুপের আইডেন্টিটি যদি h হয়, তাহলে ah তার হোল টু দি পাওয়ার m ইকুয়াল টু h। এবার ah তার হোল টু দি পাওয়ার m মানে জানো কেউ? h তার হোল টু দি পাওয়ার m মানে কি? তাহলে ah তার হোল টু দি পাওয়ার m মানে হচ্ছে h। এবার কে বলতে পারে h তার হোল টু দি পাওয়ার m মানে কটা h আছে কোশ্চেন গ্রুপ? কটা h আছে? m সংখ্যক। m টাইম n টাইম তাহলে বলো কোশ্চেন গ্রুপের গুণফল কি রকম হয়? এটা কি হয়ে যায়? a to the power a to the power m into h। মানে a টু দি পাওয়ার m h যদি h হয়, তাহলে a টু দি পাওয়ার m কে কোথায় থাকতে হবে? h h এ থাকবে। বাস, প্রুভড। ক্লিয়ার? 19 কমপ্লিট। দেখো বুঝতে পারলে কিনা, না আরেকবার বলবো? h টা নরমাল সাবগ্রুপ, g আর h এর ইনডেক্স m, তাহলে h যেহেতু নরমাল সাবগ্রুপ, তাহলে আমরা খুব পরিষ্কার h যদি একটা নরমাল সাবগ্রুপ হয়, তাহলে g বাই h এটা এক্সিস্ট করে, আর g বাই h এর অর্ডারটাও নাম্বার অফ ডিস্টিংক্ট কোসেট m হবে। তাহলে g বাই h হচ্ছে গ্রুপ, ah তার একটা কোসেট যদি a গ্রুপ থেকে ধরে নিই, তাহলে কোসেটটা কি হবে? কোশ্চেন গ্রুপেরই একটা এলিমেন্ট, তাহলে ah কোসেটটা কোশ্চেন গ্রুপের একটা এলিমেন্ট, তাহলে অবশ্যই এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারকে ডিভাইড করবে, গ্রুপের অর্ডারটা m, তাহলে এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারকে ডিভাইড করার ফলে a টু ah হোল টু দি পাওয়ার m টা আইডেন্টিটি হবে। তার মানে কি m এর থেকে ছোট হতে পারে তো অর্ডার, এটা ডিভাইড করা মানে এর থেকে ছোট হতে পারে বা m ও হতে পারে, ছোট হলেও কোনো অসুবিধা নেই। তাহলে ah হোল টু দি পাওয়ার m ইকুয়াল টু h, h মানে আইডেন্টিটি, এটা হচ্ছে আইডেন্টিটি, তাই না? এটা কোশ্চেন গ্রুপের আইডেন্টিটি, আইডেন্টিটি তার কোশ্চেন গ্রুপের। বাস। এবার ah হোল টু দি পাওয়ার m মানে কোশ্চেন গ্রুপের ক্ষেত্রে আমরা জানি কিরকম হয়, a টু দি পাওয়ার m ইনটু h। এবার a টু দি পাওয়ার m ইনটু h যদি h হয়, তাহলে a টু দি পাওয়ার m কোথায় থাকতে হবে? h এ থাকতে হবে। এটাকেও করেছি আমরা এরকম, করিনি? ah ইকুয়াল টু যদি h হয়, তাহলে a কোথায় থাকতে হবে? h এ থাকতে হবে, এরকম করেছি তো আমরা। ওই জিনিসটা আমি করালাম, ঠিক আছে? দেখো বুঝতে পারলে কিনা। তাহলে এটা গেল হচ্ছে 19। 20 20 করিয়ে দিয়েছি? 20টা আমি করিয়ে দেইনি। Exercise 20. Let H be a normal subgroup of a group G. Let H be a normal subgroup of a group G. ঠিক আছে? Such that order of H equal to 3. Order of H হচ্ছে 3 and G is to H, মানে index of G and H, G আর H এর ইনডেক্স হচ্ছে 10। If A belongs to G, যদি A টা G তে থাকে and order of A যদি 3 হয়, তাহলে প্রুভ দ্যাট, প্রমাণ করো যে A H এ থাকবে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো অঙ্ক এটা। এটা আমি বুঝিয়ে দিয়েছিলাম, আরেকবার বুঝিয়ে দিচ্ছি, নিয়ে অঙ্কটা লিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? H টা হচ্ছে নরমাল সাবগ্রুপ অফ এ গ্রুপ G, তাহলে বলে দিয়েছি H টা নরমাল সাবগ্রুপ। তাহলে as H is a normal subgroup,
অফ জি, তাহলে জি বাই এইচ এক্সিস্ট করে। এবং যেহেতু বলে দিয়েছি ইন্ডেক্সটা হচ্ছে 10, তাহলে অর্ডার অফ জি বাই এইচ 10 হবে, একবারে আগের অঙ্কটার মতো। জি বাই এইচ এর ইন্ডেক্স 10, এই যে ইন্ডেক্স যদি 10 হয় তাহলে অর্ডার অফ জি বাই এইচ 10, তার মানে জি বাই এইচ এর অর্ডার 10। ঠিক আছে, আচ্ছা এ গ্রুপে আছে জিতে, এর অর্ডার 3, তাহলে এ এইচ এ আছে দেখাতে হবে। ধরে নিচ্ছি if possible let এ এইচ এ নেই। ঠিক আছে, এ এইচ এ নেই, দেখো বুঝতে পারি কি, এ এইচ এ যদি না থাকে তাহলে এ এইচ এর সঙ্গে এইচ এর ইন্টারসেকশন পুরোপুরি ফাই, মানে ডিসজয়েন্ট। দুটো পসিবিলিটি হচ্ছে, যদি এটা এইচ এ থাকে তাহলে এ এইচ আর এইচ সেম হয়ে যায়, আর যদি এ এইচ এ না থাকে তাহলে এ এইচ আর এইচ পুরোপুরি আলাদা হয়ে যায়। তাহলে এখানে কি হবে, এ যেহেতু এইচ এ নেই তাহলে এ এইচ আর এইচ পুরোপুরি আলাদা, তার মানে এ এইচটা এইচ না, তাহলে এ এইচ, অতএব অর বলতে পারি এ এইচ এইচ হবে না। তো এ এইচ যদি এইচ না হয় তাহলে এ এইচ কি হবে, আইডেন্টিটি না, তাহলে আইডেন্টিটি যদি না হয় তাহলে তার অর্ডারটা একের থেকে বেশি হবে। কোশ্চেন গ্রুপের আইডেন্টিটি কি, এটা তো কোশ্চেন গ্রুপের আইডেন্টিটি, এইচটা কি, এইচটা হচ্ছে আইডেন্টিটি অফ কার, জি বাই এইচ, তার আইডেন্টিটি না। তাহলে জি বাই এইচ এর যদি আইডেন্টিটি না হয়, তাহলে জি বাই এইচ এর আইডেন্টিটি যদি না হয় তাহলে তার অর্ডার কি হবে, আইডেন্টিটির অর্ডার একমাত্র এক হয়, তাহলে এটা এ এইচ এর অর্ডার একের থেকে বেশি হবে। এবার এ এইচ এর অর্ডার যদি একের থেকে বেশি হয় তাহলে এ এইচ এর অর্ডারটা কত আগে দেখি। এ এইচ এর অর্ডার মানে এ এইচ এর পাওয়ার কত নিলে আইডেন্টিটি হয়। এ এইচ এর পাওয়ার আমি 3 নিলাম, সাপোজ 3, এ এইচ এর পাওয়ার যদি 3 নিই তাহলে 3 নেওয়া মানে এটা হবে এ এইচ স্টার কোশ্চেন গ্রুপ, এ এইচ আবার স্টার এ এইচ, 3 বার এ এইচ, তার মানে হবে হচ্ছে এ কিউব এইচ, এর অর্ডার 3 বলে দিয়েছে, তাহলে এ এর অর্ডার যদি 3 হয় এটা হবে আইডেন্টিটি, কেন, অ্যাজ বলে দিয়েছে অর্ডার অফ এ হচ্ছে 3, তাহলে এ এর অর্ডার 3 মানে এ কিউব হচ্ছে আইডেন্টিটি, তাহলে আইডেন্টিটি ইনটু এইচ মানে এইচ, তাহলে এ এইচ তার কিউব হচ্ছে এইচ, তাহলে এ এইচ এর কিউব যদি এইচ হয় তাহলে অর্ডার অফ এইচ কি হবে, হয় 3 এর ডিভাইজার, 3 এর ডিভাইজার মানে আইদার 1 বা 3, কিন্তু 1 হতে পারে না বলে দিয়েছি, এই যে স্টার 1 হতে পারে না, তাহলে 3 হবে, তাহলে এ এইচ এর অর্ডার 3, হুইচ ইজ ইম্পসিবল, বলছে এইচ এর অর্ডার 3, এটা হতেই পারে না। কেন হতে পারে না, কারণ গ্রুপের অর্ডার, কোশ্চেন গ্রুপের অর্ডার 10, তাহলে এইচ এর অর্ডার কি করে 3 হবে, কোশ্চেন গ্রুপটার অর্ডার যদি 10 হয় তাহলে তার একটা এলিমেন্ট এ এইচ, ঠিক আছে, কোশ্চেন গ্রুপের অর্ডার 10 আর এ এইচটা হচ্ছে তারই একটা এলিমেন্ট, তাহলে এলিমেন্টের অর্ডার কি হয়, গ্রুপের অর্ডারকে ডিভাইড করে, তাহলে 10 কে কি করে 3 ডিভাইড করবে, সম্ভব কোনদিন, ইট ইজ ইম্পসিবল। তাহলে আমরা কি পাচ্ছি, কেন এটা ইম্পসিবল, কারণ এইচ এর অর্ডার 3, আর 3 হলে কি সমস্যা, 3 হলে গ্রুপের অর্ডার 10 তাকে ডিভাইড করতে পারে না, কারণ এইচটা হচ্ছে কোশ্চেন গ্রুপের একটা এলিমেন্ট, তাহলে গ্রুপ কোশ্চেন গ্রুপের অর্ডার 10, কারণ ইনডেক্স 10, তাহলে কোশ্চেন গ্রুপের একটা এলিমেন্ট, অথচ কোশ্চেন গ্রুপের অর্ডারকে ডিভাইড করতে পারছে না, তাহলে ভুল কোথায়, আমাদের অ্যাজাম্পশনটা রং যেটা ধরেছিলাম, তাহলে ঠিক কি, অতএব এইচটা এইচ হবে, এটাই ঠিক, বা এটা এইচ এ আছে। ঠিক আছে, 20 লিখে দিলাম। একুশ, 22, 23 পেরেছো, 21 পেরেছো, 21, 21, let H be a normal subgroup of a group G.
এইচটা হচ্ছে একটা নর্মাল সাবগ্রুপ অফ এ গ্রুপ জি, ঠিক আছে? প্রুভ দ্যাট দ্য কোশ্চেন গ্রুপ মানে G by H is abelian if and only xy x inverse y inverse belong করছে H এ, xy x inverse y inverse এটা H এ থাকবে, ঠিক আছে? for all xy belongs to G. সলিউশন, আচ্ছা দুটো আছে ইফ এন্ড অনলি, তো কোনটাকে করব বলো? as H is normal in G, যেহেতু H টা নর্মাল সাবগ্রুপ, তাহলে দ্য কোশ্চেন গ্রুপ G by H এক্সিস্ট করে, তাই না? আচ্ছা এবার ধরে নিচ্ছি লেট G by H টা হচ্ছে অ্যাবেলিয়ান। G by H যদি অ্যাবেলিয়ান হয় দেন ফর এনি টু এলিমেন্টস, যে কোনো দুটো এলিমেন্ট নিয়ে নাও, x আর y যদি G তে থাকে তাহলে XH একটা কোসেট আর YH আরেকটা কোসেট, তাদের স্টার কম্পোজিশন মানে স্টার কিন্তু, ঠিক আছে? XH আর YH, তো যাই হোক ভালো করে লিখি, XH স্টার YH ইজ ইকুয়াল টু, যেহেতু অ্যাবেলিয়ান ধরে নিয়েছি তাহলে YH স্টার XH, এটা হয়। এবার আমাদের দেখাতে হবে XY X ইনটু X ইনভার্স Y ইনভার্স H এ আছে, কে বলতে পারে কি করে দেখাবো? XH আর YH এর গুণফল কি হবে? XYH, XY আর এটার গুণফল কি হবে? YXH। ক্লিয়ার? আচ্ছা এবার XYH আর YXH যদি থাকে সেম হয় তাহলে আমরা এর আগে করিনি XY তার হোল ইনভার্স ইনটু YX belongs to H. উল্টোটাও হয় কিন্তু, এটাও H এ থাকবে, উল্টোটা হবে না। AH ইকুয়াল টু যদি BH হয় তাহলে A ইনভার্স B H এ থাকে আর AB ইনভার্স H এ থাকে না, হ্যাঁ কি না? বুঝতে পারলাম না। AH আর BH যদি সমান হয়, খুব সিম্পল জিনিস, নিজেরাই আলোচনা করো। AH আর BH যদি সমান হয় তাহলে AH1 ইকুয়াল টু সাম BH2, তো সেখান থেকে তুমি AB ইনভার্স নাও না, দেখো না কত হচ্ছে। AB ইনভার্স নিয়ে নাও না, AB ইনভার্স তাহলে কত হবে? H2 H1 ইনভার্স। দেখো এই বিটাকে এইদিকে নিয়ে আসো আর H1 টাকে এইদিকে নিয়ে চলে যাও, তো এটাও তো H এর এলিমেন্ট, তো অসুবিধা কি আছে? তো শুধুমাত্র একটাই শিখে রেখেছি খালি A ইনভার্স B, আর এটা হবে না কেন? অবশ্যই হবে, আমার যেটা সুবিধা। তাহলে XY ইনটু YX তার হোল ইনভার্স, XY ইনটু এটার হোল ইনভার্স, এটাও H এ থাকবে, মানে XY X ইনভার্স Y ইনভার্স H এ থাকবে। সিম্পল অঙ্ক। উল্টোটা কি করে করব? জাস্ট তীর চিহ্ন দিয়ে দাও, এখানে এটাকে কেটে দিয়ে তীর চিহ্ন দাও, একবারে সিম্পল জিনিস, এই কেটে দাও। XY এটা যদি H এ থাকে তাহলে এটা H এ থাকবে, এটা H এ থাকা মানে এই দুটো সেম, এই দুটো সেম মানে এটা সেম, ঠিক আছে? কমিউটেটিভ পারবে? তাহলে এখানে দুটো চিহ্ন দিয়ে দাও এরকম ভাবে, তাহলে একবারে হয়ে যাবে। অতএব তাহলে এখানে আর লেট দরকার নেই ধরার, এই জায়গাটা ধরবো এরকম, GB অ্যাবেলিয়ান দেন ফর এনি টু এলিমেন্টস, ঠিক আছে? দেন ফর এনি টু এলিমেন্টস, এটা সমান, এটা ইমপ্লাই করছে এটা, এটা ইমপ্লাই করছে এটা, ঠিক আছে? কমপ্লিট, ব্যাস আর কিছু লিখতে হবে না, ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পারলাম? তাহলে কন্ডিশনটা মাথায় রাখতে হবে, একটা কোশ্চেন গ্রুপ কখন অ্যাবেলিয়ান হয়? যদি XY X ইনভার্স Y ইনভার্স H এ থাকে, ব্যাপারটা বোঝো। XY X ইনভার্স Y ইনভার্স কোথায় থাকে? H এ থাকে, তাহলে বলতে পারি কোশ্চেন গ্রুপটা অ্যাবেলিয়ান হয়, যেখানে XY যে কোনো দুটো এলিমেন্ট গ্রুপে থাকবে। ক্লিয়ার?
আচ্ছা, এটা কত গেল তাহলে? 20, 21, 22, 22। এই সাবগ্রুপ এইচ সবই তো আমাকে করাতে হচ্ছে গো, কিচ্ছু করোনি তোমরা। অফ এ গ্রুপ, আজকে ভেবেছিলাম হোমওয়ার্কিজমটা ইয়ে করে দেবো, এক্সারসাইজ, আজকে হলো না। সাবগ্রুপ এইচ অফ এ গ্রুপ জি has the property that x square belong করবে এইচ এ। For every x belong করবে g তে। Prove that h is normal in g. Prove that h is normal in g and আর কি প্রমাণ করতে হবে বলো? g by h is abelian। পেরেছো এই অঙ্কটা কেউ? এই অঙ্কটা কি তোমরা কেউ পেরেছো, হ্যাঁ কি না? হিন্ট তো দিয়ে দিয়েছে বইয়ে, দিয়ে দেয়নি হিন্ট? তোমরা প্রত্যেকে বই খুলেছো কিনা? প্রত্যেকের বইটা কিন্তু খুলতে হবে, তাহলে দেখবে বইয়ে, নতুন বই থেকে, ঠিক আছে? আমি নতুন বই থেকেই বলছি, এটা নতুন বই, একবারে কারেন্ট যেটা বই, সেখানে যার নাম্বারিং আছে। আচ্ছা, তাহলে দুটো জিনিস প্রমাণ করতে হবে। প্রথমে এইচটা নরমাল প্রমাণ করতে হবে। এইচটা নরমাল প্রমাণ করতে গেলে কি করতে হবে? খুব সিম্পল জিনিস, এলিমেন্ট ধরে নিলাম গ্রুপ থেকে, এক্স জি স্মল এইচ, এইচ থেকে। বলো তাহলে কি প্রমাণ করতে হবে? দেন এক্স এইচ এক্স ইনভার্স, এক্স এইচ এক্স ইনভার্স, এইচ আছে, বাস কমপ্লিট। এইচটা নরমাল। আচ্ছা, এক্স এইচ এক্স ইনভার্স কে দেখো কায়দা করছি, কিরকম কায়দা? এক্স এইচ আছে এই জায়গাটা না, আমরা এক্সটা একটা এলিমেন্ট নিলাম, এক্স এইচ এক্সটা নিলাম। কেন নিলাম? এই যে এই কারণটার জন্য, যে এক্স যদি গ্রুপে থাকে তাহলে এক্স স্কোয়ার হচ্ছে সাব গ্রুপে থাকবে, সেই এলিমেন্টটা কি নিলাম? এক্স এইচ। এবং এক্স এইচ নেওয়ার ফলে আমরা কিন্তু যে করি হোক এক্স এইচটা কিন্তু আমরা এক্সটা নিয়েছি, তার মানে এখানে একটা এইচ ইনভার্স নিলাম, তাহলে এইচ আর এইচ ইনভার্স মানে আইডেন্টিটি, আর একটা এক্স ইনভার্স নিলাম, মানে এক্স এইচ এর হোল ইনভার্স নিলাম। তাহলে এই টার্মটা কিন্তু আলটিমেটলি আইডেন্টিটি হয়ে গেল, বাকি পড়ে থাকলো বাইরে এক্স ইনভার্স। তো এবার অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, দুটো এক্স এইচ আছে পাশাপাশি, তার মানে এক্স এইচ এর স্কোয়ার, আর দাঁড়াচ্ছে হচ্ছে এইচ ইনভার্স, আর লাস্টে এক্স ইনভার্স আবার দুটো পাশাপাশি, তার স্কোয়ার। এবার খুব ঠান্ডা মাথায় দেখো, এক্স গ্রুপে এইচ সাব গ্রুপে, তো এইচ যদি সাব গ্রুপে থাকে, এক্স এইচ এটা কিন্তু সাব গ্রুপে থাকার ফলে, গ্রুপেও তো থাকে, এইচ সাব গ্রুপে থাকা মানে কিন্তু এটা এইচ গ্রুপেও থাকা। তাহলে এইচ যদি গ্রুপে থাকে, এক্স যদি গ্রুপে থাকে, তাহলে এক্স ও গ্রুপে এইচ ও গ্রুপে, তাহলে তাদের গুণফল গ্রুপে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারছি বিষয়টা? তাহলে এইচ সাব গ্রুপে থাকা মানে গ্রুপে থাকা, সেখান থেকে বলতে পারি এক্স এইচ গ্রুপে, অ্যাজ এক্স ও গ্রুপে, আর এইচ সাব গ্রুপে থাকা মানে সেটা গ্রুপের সাবসেট। ঠিক আছে, এটা সুন্দরভাবে লিখে নিতে হবে। আচ্ছা, তাহলে এক্স এইচ জিতে থাকে, এবার জি এর স্কোয়ার তাহলে কোথায় থাকবে বলো? এক্স এইচ এর স্কোয়ার কোথায় থাকবে? জি এক্স এইচ, এক্স যদি জিতে থাকে তাহলে তার স্কোয়ার কোথায় থাকে? এইচ এ। এইচ এ, এই যে, তাহলে এক্স এইচ জিতে আছে, তার স্কোয়ার হচ্ছে এইচ এ, তাহলে এইচ এর এলিমেন্ট, এটা এইচ এর এলিমেন্ট, তার ইনভার্স এইচ এ। আর এক্স ইনভার্স, এক্স যেহেতু গ্রুপে থাকে তার ইনভার্স হচ্ছে গ্রুপে, তার স্কোয়ার কোথায় থাকবে? এইচ তাহলে সবাই এইচ এ। তাহলে এইচ যেহেতু সাব গ্রুপ, এটা এইচ এ থাকবে, কারণ অ্যাজ এইচ ইজ এ সাব গ্রুপ। আর কি বলতে পারি? এক্স এইচ জিতে থাকার ফলে এক্স এইচ এর স্কোয়ার এইচ এ, আবার এক্স ইনভার্স জিতে থাকার ফলে এক্স ইনভার্স এর স্কোয়ার এইচ এ, তাহলে সবগুলো এখানে এইচ এ, অতএব এইচটা হচ্ছে একটা নরমাল সাবগ্রুপ। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে, তাহলে নেক্সট দিন বাকিটা আমি করিয়ে দিব। বাকি যেই অঙ্কগুলো আছে 22, 23 সেগুলো আমি দুটো করিয়ে দিব,
আর 24-25 স্যার হ্যাঁ বলো। 25 নেই আমাদের বইয়ে ওয়ার্ড ভার্সনে। নেই 25 prove that আচ্ছা ঠিক আছে আমি ছবি পাঠিয়ে দেবো আজকে, হবে কিনা তাহলে আমি ছবি পাঠিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা তাহলে এই হচ্ছে গেল আজকের পড়ানো। নেক্সট দিন আমরা হোমওয়ার্ক হিসেবে অঙ্ক করবো আর বাকি তারপর আইসোমরফিজম থিওরেম ওগুলো সব শুরু করবো, ঠিক আছে?